সিলেবাসটা আমি আরেকবার সিলেবাসটাকে মনে করিয়ে দিচ্ছি। রিসার্চ মিনিং, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এটা রয়েছে। আর পজিটিভিস্টিক অ্যান্ড পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচেস টু রিসার্চ, এটা আমি বলবো। মেথডস অফ রিসার্চ, এক্সপেরিমেন্টাল, ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, বিভিন্ন রকম মেথডসের কথা আছে। আমরা যদিও ফিলসফিকে টার্গেট করে এইসব বিষয়গুলো চর্চা করি, কিন্তু এগুলো তোমাদের যেটা আছে এটা সবার জন্য, যেটুকু সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেটাই এখানে কিন্তু তোমাদের সিলেবাস বা পরীক্ষাতে থাকে। স্টেটস অফ রিসার্চ এটা খুবই ইম্পর্টেন্ট, যে কিভাবে আমরা রিসার্চের একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাই, রিসার্চ কিভাবে হয় সেই বিষয়গুলো। আর তারপর থিসিস এন্ড আর্টিকেল রাইটিং কিভাবে লিখবো, ফরম্যাট কি হবে, স্টাইল কি হবে, রেফারেন্সিং এ মানে আমি যখন রেফারেন্স দিচ্ছি, নোট দিচ্ছি, হ্যাঁ, সেগুলো কিভাবে লিখবো সেটাকে নির্দিষ্ট ফরম্যাট তোমাকে ফলো করতে হবে। আর রিসার্চ এথিক্স আছে, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স বলে একটা পেপার এখন কোর্স ওয়ার্কের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স। এখানেও কিছু নিয়ম নীতির প্রশ্ন রয়েছে, যেটাকে আমরা অ্যাপ্লাইড এথিক্স বলি, তারই একটা অংশ হিসাবে রিসার্চ এথিক্স, পাবলিকেশন এথিক্স তোমাকে পড়তে হবে। এই হচ্ছে মোটামুটি সিলেবাস। এবার আমি শুরু করছি যে রিসার্চ কাকে বলবো। এখন রিসার্চের কম বেশি একটা তো মোটামুটি ডেফিনিশন দেওয়ার একটা চেষ্টা করতে হবে। তা এখানে এমনিতে সার্চ রিসার্চ, আমি যখন কোনো একটা জিনিসকে প্রাথমিকভাবে মানে খোঁজার চেষ্টা করছি তাকে সার্চ বলা হয়। আর রিসার্চ কখন বলি, যে আমি আগে দেখেছি কিন্তু মনে হচ্ছে কোথাও ঠিক মতো জিনিসটা সামনে আসেনি, বা আনুষঙ্গিক আর কি বিষয় আছে সেগুলোকে আবার নতুন ভাবে জানার বা গ্রহণ করার বা নতুন ভাবে পর্যালোচনা করার দরকার হয়, তখন রিসার্চ কথাটা ব্যবহার করি। এখানে রিসার্চ হচ্ছে, রিসার্চ ইজ ফাইন্ডিং আউট হোয়াট ইউ নিড টু নো ইন এ সিস্টেম্যাটিক ওয়ে, require careful and intense search। এখন তোমাকে একটা বিষয়কে নতুন একটা বিষয়কে খুঁজতে হবে, যার জন্য কেয়ারফুল এবং ইন্টেন্স সার্চ লাগবে, এবং বিষয়টা সম্পূর্ণ সিস্টেম্যাটিক হবে। কোন একটা বিষয় সম্পর্কে হয়তো একজন অনেক কিছু জানেন, কিন্তু তিনি সেটাকে রিসার্চ বলা হবে না, কারণ রিসার্চ একটা সিস্টেমের মধ্য দিয়ে যায়, তার কতগুলো স্টেপ আছে, সেই যে ফর্মালিটিস যদি মেনটেন হয় না বলে সেগুলোকে আমি রিসার্চ বলতে পারি না। রিসার্চ ইজ ফাইন্ডিং আউট হোয়াট ইউ নিড টু নো ইন এ সিস্টেম্যাটিক ওয়ে। আমাদের ফিলসফির একজন অধ্যাপক এইভাবে বিষয়টাকে বলছেন যে রিসার্চ ইজ এ ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন ইনটু এ চোজেন এরিয়া উইথ এ ফ্যামিলিয়ার ফিল্ড ফর দ্য পারপাস অফ ফার্দারিং the knowledge about the area selected। এটা যদি আমরা বোঝার চেষ্টা করি এই ডেফিনিশনটা, it is a critical investigation, it is not something dogmatic। আমি ডগম্যাটিক্যালি একটা ভাবনা সবসময় বলছি, সেটাকে বাড়ি বাড়ি লিখছি, এটা কিন্তু রিসার্চ হতে পারে না। রিসার্চ হবে ওপেন, রিজন থাকবে, এবং সেই অর্থে এটা ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন হবে ইনটু এ চোজেন এরিয়া। তার মানে আমি হোয়াট আই হ্যাভ অলরেডি চোজেন, I have already chosen a particular area for research. I am not doing research in all the areas of philosophy, all the areas of sociology. I have a particular choice that I am interested in applied ethics, or I am interested in phenomenology, or I am interested in hermeneutics. That is, you have to choose a particular area for your research study, and that area must be familiar from earlier times। যদি বিষয়টা তুমি আগে থেকে কিছু না জানো, সংশ্লিষ্ট এরিয়া সম্পর্কে আগে থেকে কিছু না জানো, তাহলে সেই বিষয়ে রিসার্চ করতে যাওয়াটা সম্ভব নয় বা উচিত নয়। আমি নতুন করে একটা বিষয় জানবো তারপরে রিসার্চ করব, সেটা হয় না। সেটা সেজন্য এটা একটা ফ্যামিলিয়ার ফিল্ড, অর্থাৎ অলরেডি বিষয়টা নিয়ে আমার কম বেশি জানা আছে, অলরেডি আমি এটা নিয়ে কাজ করেছি, সেই অর্থে ফ্যামিলিয়ার ফিল্ড। যেমন তোমরা ইন্ডিয়ান ফিলসফি পড়েছো, সবগুলো সিস্টেম সম্পর্কে, বেশি করে বেদান্ত পড়েছো, বেশি করে ন্যায় পড়েছো, তাহলে এগুলো সেই অর্থে ফ্যামিলিয়ার ফিল্ড। তুমি এগুলোর বাদ দিয়ে সম্পূর্ণভাবে তুমি চাইনিজ ফিলসফির উপর রিসার্চ করবো বলছো, যেটা নিয়ে তুমি এ পর্যন্ত কিচ্ছু জানো না, কিচ্ছু করোনি, তখন সমস্যা হবে। সেই জন্য এখানে বলা হচ্ছে ইট ইজ এ ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন ইনটু এ চোজেন এরিয়া
with a familiar field, উদ্দেশ্যটা কি? For the purpose of furthering the knowledge about the area selected. উদ্দেশ্যটা হচ্ছে যে the area which I have already selected for my research work, সেই এরিয়াতে কিছু যোগ করা, কিছু অ্যাড করা, অর্থাৎ যেটুকু নলেজ সেখানে আছে সেই নলেজের একটা মানে কি বলবো একটা পালক যোগ করা। অর্থাৎ আমি ফেনোমেনোলজির উপর রিসার্চ করছি। এখন ফেনোমেনোলজিতে অনেক কিছু বিষয় আছে, আমি তার মধ্যে লাইফ ওয়ার্ল্ড ফিলসফিটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি, আমি এটাকে এই ভাবনাটাকে সেখানে অ্যাড করলাম। সেই জন্য এখানে বিষয়টা এইভাবে বলা হচ্ছে, রিসার্চ ইজ এ ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন ইনটু এ চোজেন এরিয়া with a familiar field for the purpose of furthering the knowledge about the area selected. এটা একটা অন্যভাবেও বলা হয়েছে, it goes by discovering new truths as such or by revising and correcting existing knowledge of truths in a new light. It is not possible for each and every researcher to have some research work like Newton or Einstein like that. একবারে নিউ ট্রুথস ডিসকভার করা যোগ্যতা খুব কম রিসার্চারেরই আছে। সেজন্য সেটাকেও যেমন রিসার্চ বলা হবে, ডিসকভারিং নিউ ট্রুথস, সেটাকেও যেমন রিসার্চ বলা হবে, একই সঙ্গে বাই রিভাইজিং অ্যান্ড কারেক্টিং এক্সিস্টিং নলেজ অফ ট্রুথস ইন এ নিউ লাইট, তাকেও রিসার্চ বলা হবে। অর্থাৎ অলরেডি অ্যাভেলেবল যে নলেজের যে ট্রুথস গুলো অ্যাভেলেবল ইন এ পার্টিকুলার ডোমেন অফ নলেজ, সেখানে you feel that some revision is needed or there are some misconception, some error which should be corrected. এই দিকটাকে দেখিয়ে তুমি কিন্তু রিসার্চ, সেটাও একটা রিসার্চ হতে পারে। আমি যদি বলি এটাকে প্রাইমারি সেন্সে রিসার্চ ডিসকভারিং নিউ ট্রুথস, তাহলে এটাকে বলো সেকেন্ডারি সেন্সে রিসার্চ। তাহলে রিসার্চ গোজ বাই ডিসকভারিং নিউ ট্রুথস অ্যাজ সাচ or by revising and correcting existing knowledge of truths in a new light. এখানে একটা কথা যোগ করা আছে, in a new light। আমি যখন এক্সিস্টিং নলেজ অফ ট্রুথস নিয়ে নাড়াচাড়া করছি, তখন আমার একটা খেয়াল থাকে যে আজকের দিনের এই যে রেলিভেন্সি যে প্রশ্নটা, তুমি যখনই রিসার্চের জন্য কোথাও অ্যাপ্লাই করবে, সেখানে এই প্রশ্নটা থাকে যে এটা কিভাবে আজকের দিনে বা আজকের যুগে এটা কিভাবে রেলিভেন্ট। এখানে বলা হচ্ছে যে আজকের দিনের পরিপ্রেক্ষিতে সেটাকে জানা বোঝা খুব দরকার। যেমন তুমি রিসার্চের বিষয় যদি এরকম হয় যে ফ্যাসিজম ইন ইন্ডিয়ান কালচার বা ইন্ডিয়ান ফিলসফি, যদি এরকম বিষয় হয়, তখন বলে তুমি এরকম বিষয় কেন চুজ করলে? না, আজকে ফ্যাসিজমের নতুন করে আবির্ভাব ঘটছে, নিউ ইমার্জেন্স অফ ফ্যাসিজম, সো আই ওয়ান্ট টু নো whether there is any possibility or any scope or anything like that in our Indian systems. তার মানে এক্সিস্টিং নলেজ অফ ট্রুথসকে তুমি নতুন যুগের আলোকে, নতুন একটা ভাবনার আলোকে সেটাকে নিয়ে আসার চেষ্টা করছো। উদ্দেশ্য কি? বর্তমানে তার প্রাসঙ্গিকতাকে তুলে ধরা। তাহলে এইগুলো হচ্ছে এখানে মেন কোশ্চেন গুলো কিরকম, হোয়াট, বিষয়টা কি, এটা একটা হতে পারে, হোয়াই, হাউ, এইগুলো হচ্ছে মেন কোশ্চেন ফর রিসার্চের ক্ষেত্রে। আচ্ছা, আমি এটুকু যেটা বললাম সেটা কি বোঝা গেল? রিসার্চ আমি কাকে বলবো? তাহলে বলা হচ্ছে যে এ ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন ইনটু এ চোজেন এরিয়া উইথ এ ফ্যামিলিয়ার ফিল্ড ফর দ্য পারপাস অফ ফার্দারিং দ্য নলেজ অ্যাবাউট দ্য এরিয়া সিলেক্টেড। এইটাকে তুমি যদি ডেফিনেশন হিসাবে নাও এবং এটাকে ব্যাখ্যা করো, তাহলেই কিন্তু বিষয়টা খানিকটা পরিষ্কার হবে। আর এখানে যেটা বললাম, নিউ ট্রুথস হতে পারে অথবা রিভিশন অ্যান্ড কারেকশন অফ এক্সিস্টিং নলেজ অফ ট্রুথস হতে পারে ইন এ নিউ লাইট। এটুকু যদি বুঝে থাকো, তো পরেরটাতে আমি যাচ্ছি। কত রকমের রিসার্চ, টাইপস অফ রিসার্চ অনেক রকমের হয়। এখানে আমরা কয়েক ধরনের রিসার্চের কথা বলছি। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রিসার্চ, ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ অ্যান্ড ফান্ডামেন্টাল রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ, কনসেপচুয়াল রিসার্চ অ্যান্ড এম্পিরিক্যাল রিসার্চ। এই বিভিন্ন রকমের রিসার্চ হতে পারে, বিভিন্ন রকমের। এখন প্রাইমারি সেকেন্ডারি একটা অর্থের কথা আমি বলছিলাম, যে যারা মানে একদম প্রাথমিকভাবে নিউ ট্রুথস আবিষ্কার করে, সেটাকে প্রাইমারি বলতে পারি। এখানে এই প্রাইমারির অর্থটা একটু অন্যরকম ভাবে বলার চেষ্টা হচ্ছে, যদিও আগের অর্থের সঙ্গে তার পার্থক্য নেই, তার সঙ্গে মিল আছে। প্রাইমারি কেন? যেখানে ডেটাটা
আমি একদম প্রাইমারি ডেটা নিয়ে কাজ করছি। প্রাইমারি ডেটা নিয়ে কাজ করা মানে কি, যে কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয় একেবারে ফিল্ডে নেমে আমি সেখান থেকে তথ্য সংগ্রহ করে সম্পূর্ণ তার উপরে বিশ্লেষণ করে আমি একটা কনক্লুশন বা একটা বিষয় আমি দাঁড় করানোর চেষ্টা করছি। তাহলে সেটা যে প্রাইমারি রিসার্চ, অর্থাৎ প্রাইমারি ডেটার উপর বেস করে। আরেকটা রিসার্চ হয় অলরেডি অ্যাভেলেবেল ডেটা। অলরেডি অ্যাভেলেবেল ডেটা, যেমন আমাদের রিসার্চের বিষয়গুলো প্রায় অধিকাংশই তাই, অলরেডি অ্যাভেলেবেল ডেটা। বিভিন্ন বই আছে, বিভিন্ন জার্নাল আছে, there are so many journal, so many books, so many systems of knowledge সেখানে আছে। আমরা সেগুলোর উপরে বেস করে কাজ করছি। সেই অর্থে সেগুলো সেকেন্ডারি রিসার্চ, কারণ ডেটাগুলো অলরেডি অ্যাভেলেবেল ডেটা। আমি যদি আরেকটু সহজ করে বলি, যে পপুলেশন নিয়ে যদি কেউ রিসার্চ করে, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো একটা নির্দিষ্ট রিলিজিয়াস কমিউনিটির জনসংখ্যা বেড়ে যাবে বা বেড়ে যাচ্ছে বলে অনেক কিছু উল্টোপাল্টা প্রচার আছে। তুমি এটা নিয়ে যদি রিসার্চ করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? এ পর্যন্ত যে সেন্সাস হয়েছে, সেন্সাস রিপোর্ট যেগুলো আছে, সেই সেন্সাস রিপোর্টটাকে বেস করে তোমাকে এগোতে হবে। প্রতি 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়েছে। 2001 হয়েছে, 2011 হয়েছে, 2021 হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত কোনো নামগন্ধ নেই। তো এই যে অলরেডি অ্যাভেলেবেল ডেটা, সেই ডেটাগুলোকে বিশ্লেষণ করে তোমাকে দেখতে হবে যে কথাগুলো প্রচার করা হয়েছে সেটা ঠিক কিনা। কারণ এগুলো সবই কিন্তু অলরেডি অ্যাভেলেবেল ডেটা, তার উপরে ভিত্তি করে তোমাকে কথা বলতে হবে। তাহলে সেকেন্ডারি রিসার্চ। ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল রিসার্চ, এখানে কোনো একটা বিষয় ঘটনাকে তুমি, কোনো একটা ঘটনা, কোনো একটা থিম বা কোনো একটা থিওরি, কোনো একটা ভাবনাকে তুমি মূলত ডেসক্রাইব করছো। এখানে ডেসক্রাইব করা মানে হচ্ছে যে তুমি তার মধ্যে যে মানে তার মধ্যে যে ধরনের কি বল আন্ডারলাইং প্রিন্সিপলস আছে, মানে রুলস আছে, আন্ডারলাইং থিম আছে, সেটাকে তুমি ধরার চেষ্টা করছো। তাকে বলে ডেসক্রিপটিভ রিসার্চ। ইন কেসেস অফ সায়েন্স, তারা কি করে? তারা মূলত ডেসক্রিপটিভ রিসার্চ করে, যে এক ধরনের ঘটনা, সেই ঘটনার মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেগুলোকে একটা সূত্র দিয়ে বাঁধার চেষ্টা করে, এবং সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ রিসার্চ। আর অ্যানালিটিক্যাল রিসার্চ কি? যে অলরেডি অনেক কিছু ডেসক্রিপটিভ রিসার্চের মাধ্যমে অনেক কিছু ডেটা আমাদের সামনে রয়েছে, তার উপরে আমি অ্যানালিসিস করে আমি নতুন কিছু বলার চেষ্টা করছি। হ্যাঁ, যে সেন্সাস রিপোর্ট অলরেডি অ্যাভেলেবল, তুমি তাকে অ্যানালিসিস করে তুমি আর একটা কথা বলার চেষ্টা করছো। অ্যাপ্লাইড অ্যান্ড ফান্ডামেন্টাল রিসার্চ, আমাদের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ যে কথাটাই সেখানে বলা আছে, যে বেসিক ফান্ডামেন্টাল রিসার্চ, যেগুলোকে আমরা বলতে পারি উচ্চ মানের রিসার্চ এখানে। আরেকটা আছে এবং সেখানে বলা হচ্ছে যে রিসার্চের ধ্যান ধারণাটা হচ্ছে আমরা বলতে পারি রিসার্চ ফর রিসার্চেস সেক, রিসার্চের জন্যই রিসার্চ। কারণ কোন একটা, আমি যদি বিজ্ঞানের ক্ষেত্রে বলি, এমন কিছু রিসার্চ সেখানে হয় বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে, যেটা হয়তো এই মুহূর্তে তার অ্যাপ্লিকেবিলিটি নেই, কিন্তু বিজ্ঞানের যে অগ্রগতি, তার যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসের পথে সেটা একটা মাইলস্টোন, সেটাকে বাদ দিয়ে তুমি যেতে পারবে না। সেই জন্য তারা ফান্ডামেন্টাল রিসার্চ করছে। কিন্তু অ্যাপ্লাইড রিসার্চের সবসময় অরিয়েন্টেশন হচ্ছে কি, যে বাস্তব জীবনের সাথে কিভাবে কাজে লাগবে, সেই দিকটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। তাকে অ্যাপ্লাইড রিসার্চ বলা হয়। যেমন আমি ছোট করে যদি বলি, নতুন একটা কনজিউমার আইটেম কোন একটা কর্পোরেট হাউস নিয়ে আসার চেষ্টা করছে। এখন সেই কনজিউমার আইটেমটা মানে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, বা সেটা নিয়ে ব্যবসাটা ঠিক দাঁড়াবে কিনা, সেটা নিয়ে তারা কিন্তু মার্কেট সার্ভে করে, এবং তার থেকে যে ধরনের তারা রিসার্চ করছে, সেটাকে আমরা বলবো অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি ঘটনাগুলো করছে, যেমন এখন একটা ওষুধ আবিষ্কৃত হয়েছে, তার সব নিয়ম নীতি মেনে, কিন্তু তারপরেও ডাক্তারদের কাছে স্যাম্পেল পাঠানো হয় এবং বলা হয় যে এইসব ওষুধের আরো কিছু গুণাগুণ, কিছু বিষয় সম্পর্কে কিছু যদি আসে আমাদের জানাবেন। এগুলো সবই হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। তেমনি আছে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ রিসার্চ। এখানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি, এই দুটো কথা খেয়াল করলেই বোঝা যাবে। যেখানে আমি কোয়ান্টিটিটাকে আমি পরিমাণটাকে নির্দিষ্ট করে বুঝিয়ে দিতে পারছি। যেমন আমি রিসার্চ করে বের করলাম এর পরে কখন সূর্যগ্রহণ হবে, সেখানে মানে ডেট, টাইম, মিনিট, সেকেন্ড আমি একদম নির্দিষ্ট করে, কোয়ান্টিটি একদম কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করে দেখালাম যে আজ থেকে 6 মাস পরে
9:58 গতে, হ্যাঁ, 35 সেকেন্ডে আবার সূর্যগ্রহণ। তাহলে এখানে একবারে কোয়ান্টিটিটা স্পেসিফাইড হলো, যেখানে আমি কোয়ান্টিটিটাকে উপর ইম্পর্টেন্স দিচ্ছি এবং খুব একবারে মানে কি বলবো, হিসাব নিকাশ করে একবারে অঙ্কের মতো রিসার্চের বিষয় বা তার কনক্লুশন, তখন তাকে কোয়ান্টিটেটিভ রিসার্চ বলা হবে। আর কোয়ালিটেটিভ রিসার্চ গুলো কিরকম? এগুলো মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের পছন্দ, মানুষের মূল্যবোধ সম্পর্কিত। এগুলোকে সবসময় কোয়ান্টিফাই করা যায় না, সবসময় কোয়ান্টিফাই করা যায় না। মানুষের মূল্যবোধ সংক্রান্ত এবং হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় আছে যেখানে কিন্তু রিসার্চ গুলো অনেক ক্ষেত্রে কোয়ালিটেটিভ রিসার্চ হয়। আমি যদি ফিলোসফির ক্ষেত্রে তো বুঝতেই পারছো কিরকম হবে। আর একটা হচ্ছে কনসেপচুয়াল এন্ড এম্পিরিক্যাল রিসার্চ। এম্পিরিক্যাল রিসার্চ কি? যে মাঠে ঘাটে নেমে তথ্য সংগ্রহ করে রিসার্চ। যেমন ধরো নতুন ভোটার লিস্ট সম্পর্কে, এসআইআর সম্পর্কে অনেক কথা উঠছে, সেটা নিয়ে যদি কেউ রিসার্চ করে যে এটা করাটা কতটা যুক্তিসঙ্গত, বা এটা আমাদের কনস্টিটিউশন এটাকে অ্যালাউ করে কিনা, এটা কি আনডেমোক্রেটিক, এই নিয়ে যদি কেউ রিসার্চ করে, তাকে এম্পিরিক্যাল ফ্যাক্টস জোগাড় করে তার ভিত্তিতে কথা বলতে হবে। শুধুমাত্র টিভির সামনে বসে চিৎকার করে গেলে কিন্তু হবে না। তাহলে সেটা এম্পিরিক্যাল স্টাডি করতে হবে, তার ভিত্তিতে তথ্য সংগ্রহ হবে, তার উপর ভিত্তি করে যে গবেষণার কাজ তাকে এম্পিরিক্যাল রিসার্চ বলা হয়। আর কনসেপচুয়াল রিসার্চ কি? এগুলো কিন্তু তোমার বাইরের জগতে তুমি পাবে না। এই যে ভাববাদ, বস্তুবাদ, এই ভাববাদ বস্তুবাদের মধ্যে বিরোধ, হ্যাঁ, তারপরে তুমি ধরো রিয়ালিজম, অ্যান্টি রিয়ালিজম, কত রকমের থিওরি আছে, এগুলো সবই তার কনসেপ্ট। পার্সোনাল আইডেন্টিটি যদি বলি, জাস্টিস, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এই যে বিভিন্ন কনসেপ্ট আছে, এই কনসেপ্ট গুলোকে নিয়ে তুমি রিসার্চ করছো। যেমন একজন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে প্রিয়াম্বল, যেটুকু যে শব্দগুলো আছে, হ্যাঁ, সেই শব্দগুলো কতগুলো খুব গুরুত্বপূর্ণ শব্দ পরিভাষা আছে, তার প্রত্যেকটার উপরে একটা করে বই লিখেছে। এবং সেই যে ফ্রেটার্নিটি বলতে কি বোঝানো হয়েছে, সে ফ্রেটার্নিটির উপর একটা ভলিউম এভাবে লিখেছে। কারণ এগুলো সবই কনসেপচুয়াল রিসার্চ। আর ফিলসফির ক্ষেত্রে মোস্টলি কনসেপচুয়াল অ্যান্ড থিওরিটিক্যাল, এবং বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ যে একবারই হতে পারে না তা নয়। আমরা তো আজকে অ্যাপ্লাইড ফিলসফির কথা বলছি, অ্যাপ্লাইড এথিক্স এর কথা বলছি। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস হবে না বা হওয়া উচিত না, এটা মোটেই বলা ঠিক হবে না। আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস এর সঙ্গে করতে পারি, মিক্সড মেথড যেটাকে বলা হবে। কোয়ালিটেটিভ, মূলত কোয়ালিটেটিভ, কিন্তু এর সঙ্গে কোয়ান্টিটিকে অ্যাড করেও রিসার্চ হতে পারে, না হওয়ার কিছু নেই। এবারে রিসার্চের মূলত দুটো দিক, আর যে কন্টেন্ট আর একটা মেথডোলজি। এই যে মেথডোলজি, এই কথাগুলো আসছে, আমি সেটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। যে তুমি রিসার্চের জন্য যে অ্যাকচুয়াল ডেটা কালেক্ট করবে, এবং অন দ্য বেসিস অফ দোজ ডেটা তুমি কিছু আর্গুমেন্টেশন করবে, অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ সাম অবজারভেশনস। এইটা হচ্ছে বেসিক জিনিস রিসার্চের। এটা যে কন্টেন্ট, মেইন কন্টেন্ট, এটা যে কন্টেন্ট, এইগুলি আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এইগুলি আসলে রিসার্চ ওয়ার্ক, এইগুলি আসলে থিসিস, প্রজেক্ট রিপোর্ট। এখন এইগুলোকে কেমন ভাবে তুমি বলবে, তার কিছু পদ্ধতিগত বা ধরো মানে আকারগত কিছু নিয়ম নীতি আছে। সেই জায়গাটাকে বলা হচ্ছে মেথোডোলজিক্যাল। এইখানটা আমাকে ভালো করে বুঝতে হবে যে মেথোডোলজির গুরুত্বটা কি। এক নম্বর হচ্ছে যে আমি জানি, যেমন ধরো কোথাও কোথাও তোমাকে ইউ হ্যাভ বিন ইনভাইটেড ফর এ লাঞ্চ, কারো বাড়িতে গেছো, সেখানে তোমার অ্যাকচুয়ালি উই বেঙ্গলিস কি চাই, ভাত, মাছ, বা ধরো মাটন, চিকেন, হ্যাঁ, এই তো কটা আইটেম, আর একটু চাটনি, আর 1 পিস অফ সুইট, এই তো আমাদের খাবার। এগুলো যে অ্যাকচুয়াল খাবার। কিন্তু এইগুলো যদি আমি সব প্যাকেটে প্যাকেটে এক জায়গায় নামিয়ে দিলাম, টেবিলে নাই, বসার জায়গা নয়, তারপর তোমার ধরো কে কোথায় বসবে কিচ্ছু ঠিক করা নেই, এই সামনে নামিয়ে রাখা হলো একটা মাঠের মধ্যে, এবার দেখো লাঞ্চ করো, সেটা কোনো মিনিংফুল কিছু হবে কি? হবে না। সেটা কোনো মানে সভ্য ভব্য সমাজের এটা হয় না। মানে ওইগুলোই আমরা খাবো, যেগুলো আনা হয়েছে, যেগুলো আমরা বানিয়েছি, সেই ফুডস আমরা কিন্তু খাবো লাঞ্চ।
এবারে কিভাবে সেটাকে সার্ভ করা হবে, কোথায় কে বসবে, এই পুরো বিষয়টা হচ্ছে প্রসিডিওর আর স্ট্রাকচার। এই যে প্রসিডিওরাল এবং স্ট্রাকচারাল পার্টটাকে আমরা এক কথা বলি মেথোডোলজি। নট অনলি মেথড বাট অলসো সাম থিংস অ্যাবাউট মেথড, সেজন্য মেথোডোলজি। এই মেথোডোলজি কি জন্য, কি কাজটা কি, বলছে এর নিজস্ব কোনো মূল্য নেই, ইট ইজ ইনস্ট্রুমেন্টাল। তার মানে একটা ভদ্রস্থ রিসার্চ করতে গেলে তোমাকে মেথোডোলজি মেনেই কাজ করতে হবে, কিন্তু শুধুই মেথোডোলজি, তার নিজস্ব কোনো মূল্য নেই। তার মানে কি দাঁড়াচ্ছে, যে কোনো কিছু বলতে গেলে, কোনো কিছু লিখতে গেলে, রিসার্চ করতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করতে হয়, নির্দিষ্ট স্ট্রাকচারাল পার্টস গুলো কিরকম হবে, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ মেথডিক্যাল। সেই পুরো বিষয়টা হচ্ছে মেথোডোলজি। তাই বলছে এর কাজ কি, এর রেজাল্টটা কি, বা এটা কিভাবে কাজে দেয়, বা এটা কেন প্রয়োজন। সেখানে 3টে পয়েন্ট সেখানে বলা হয়েছে। দেখো, দ্য ইম্পর্টেন্স অফ মেথোডোলজি ইজ ইনস্ট্রুমেন্টাল, is good to the extent that it subserves the interest of the content. It subserves the interest of the content. Content-এর interest সার্ভ করে। It is suitable and adequate for the proposed end. আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে ঠিকভাবে বলতে, ঠিকভাবে প্রকাশ করতে আমাকে সাহায্য করে। এইটাকে বলা হচ্ছে এর প্রয়োজনীয়তা। সেকেন্ড কি, প্রফিটিং বাই দ্য এক্সপিরিয়েন্সেস অফ প্রিভিয়াস রিসার্চার্স, it helps to avoid time and resources in unnecessary trial and error. এখন অলরেডি যারা রিসার্চ করেছে সংশ্লিষ্ট বিষয়ে, তাদের তথ্যগুলো তোমার সামনে যদি থাকে, তাহলে তারা যে কাজটা করেছে তারপর থেকে তুমি পথ চলতে শুরু করতে পারো। কিন্তু সে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে, কিভাবে সেখানে পৌঁছেছে, কি মেথড সেখানে ফলো করেছে, সেই বিষয়গুলো যদি সে না বলে দেয়, তাহলে তুমি সেখানে পৌঁছবে কি করে। তাহলে তোমার একই জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে বারবার আননেসেসারি ট্রায়াল অ্যান্ড এরার করতে হবে। ধরো কেউ একজন, তুমি ধরো কেমিস্ট্রি কেউ একজন নতুন একটা মানে কম্পোনেন্ট বার করেছে, যে কোনো একটা কেমিক্যাল কম্পোনেন্ট কিছু একটা আবিষ্কার করেছে। এখন আবিষ্কার করেছে, শুধু রেজাল্টটুকু পাঠিয়ে দিলাম, কি হবে, কিছুই তার মানে দাঁড়াবে না। কিভাবে অগ্রসর হয়ে কি কি করেছিল, তার ফলে সে এই রেজাল্ট পেয়েছে, সেটা সবটা বলতে হবে। Profiting by the experience of the previous researcher, it helps to avoid time and resources in unnecessary trial and error. It helps to evaluate the research product systematically and correctly. আর একটা কি করে, রিসার্চের মাধ্যমে যেটা হবে, রিসার্চ প্রোডাক্ট, যেটাকে আমরা থিসিস বলতে পারি, আর্টিকেল বলতে পারি, প্রজেক্ট রিপোর্ট বলতে পারি, যেভাবেই বলি না কেন, ডিসার্টেশন বলতে পারি, এই রেজাল্ট গুলো যেটা পাচ্ছি সেগুলোকে এক কথায় আমরা বলবো দ্য রিসার্চ প্রোডাক্ট। সেটাকে ঠিকভাবে ইভালুয়েট করা যাবে, সিস্টেম্যাটিক্যালি ইভালুয়েট করা যাবে। যে কেমিস্ট্রি মানে গবেষক একটা নতুন কম্পোনেন্ট আবিষ্কার করেছে, সেটা তখনই বোধগম্য হবে, তখনই সেটা বিচার করা যাবে সে কোন পথে গিয়ে কিভাবে কাজটা করেছে, সেটা জানিয়ে দেয়। সেই জন্য মেথোডোলজিটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কন্টেন্টটা বাদ দিয়ে এর নিজস্ব কোনো মূল্য নেই। বোঝা গেছে কথাটা? মানে হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে, আমি এটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে মেথোডোলজির নিজস্ব কোনো আলাদা মূল্য নেই। তুমি কিভাবে রিসার্চটাকে সাজাবে, একটা ভদ্রস্থ ফরম্যাটে দেবে, যাতে করে অপর যারা রিসার্চ করবে, ভবিষ্যতে রিসার্চ যারা করবে, তাদের সাহায্য হয়, তাদের আননেসেসারি ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে যেটা না হয়। সেকেন্ড হচ্ছে কি, রিসার্চ প্রোডাক্টটাকে তুমি ঠিকভাবে ইভালুয়েট করতে পারবে, নিজেও পারবে, আবার যাকে করতে হবে আর কি, এক্সামিনার, সেও পারবে। যেমন আমরা অনেক রিসার্চ থিসিস আমাদের দেখতে হয়, এই মুহূর্তে আমাকে 3টে থিসিস দেখতে হবে, তা সেগুলো যদি কিভাবে করেছে আমাকে না বলে, আমাদের ফিলোসফি ক্ষেত্রে বিষয়টা অতটা জটিল নয়, আমরা মানে খানিকটা জিনিস বুঝতে পারি, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ
সায়েন্সে এটা বলে না দিলে কোনোভাবেই সে জানতে পারবে না যে কিভাবে বিষয়গুলো হচ্ছে। ঠিক আছে? তা এইটুকু বলার উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে বিষয়গুলো তোমাকে দেখতে হবে। এবার দেখো এবার দুটো কথা আমরা এখানে বললাম মেথোডোলজি মেথোডোলজিক্যাল দুটো কথা আছে, একটা মেথড একটা মেথোডোলজি। এই দুটো শব্দ দুটো পরিভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মেথড মানে অ্যাকচুয়াল যে প্রসেস অ্যাকচুয়াল যে প্রসিডিওর তুমি ফলো করে একটা নির্দিষ্ট কনক্লুশনে পৌঁছাচ্ছ তাকে বলা হচ্ছে মেথড। তো সেটুকু নয়, তার সঙ্গে লাগছে যে তুমি অনেক পদ্ধতি প্রকরণ থাকার সত্ত্বেও তুমি কেন একটা নির্দিষ্ট পদ্ধতি গ্রহণ করলে সেটাও তোমাকে বলতে হবে। সেজন্য এটা এভাবে বলতে পারি, রিসার্চ মেথডস আর অ্যাকচুয়াল টেকনিক্স অ্যান্ড প্রসিডিওরস used in research. Actual technique method. A research methodology is about how a genuine research does and should proceed. এখানে মেথড ছাড়া আরো অনেকগুলো বিষয় থাকছে। কিরকম দেখো, when we talk of research methodology, we not only talk of the research methods but also consider the logic behind the methods we use in the context of a research study and explain why we are using a particular method or technique and not using others, so that research results are capable of being evaluated either by the researcher himself or by the examiners. ধরো আমার কাছে কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করা 5টা পদ্ধতি আছে। 5টা পদ্ধতির মধ্যে আমি পদ্ধতি নাম্বার 3 সেই 3 নম্বর পদ্ধতি নিয়ে আমি কাজটা করলাম। তখন যারা এই বিষয়গুলো জানেন তারা বলে তুমি কেন তৃতীয় পদ্ধতিটাই গ্রহণ করলে, 1 2 4 5 কেন নয়? তখন তোমাকে জাস্টিফাই করতে হবে যে আমার এই বিষয়টা এই তৃতীয় যে রিসার্চ পদ্ধতি আছে এটাই এখানে মোস্ট অ্যাপ্লিকেবল, মোস্ট সুটেবল সেটা তোমাকে বলতে হবে। সেই জন্য বলছে লজিকটা তুমি কেন এটা মানলে ওটা মানলে না সেটাও তোমাকে বলতে হবে। তাহলে মেথোডোলজি ইনক্লুডস ডিসকাশন অফ হোয়াট কাইন্ড অফ লজিক ইজ ইউজড, হোয়াট ক্রাইটেরিয়া দে হ্যাভ টু স্যাটিসফাই, what theories look like, and how particular theoretical perspectives are related to particular research problem. এর সঙ্গে অনেক কিছু থিওরিটিক্যাল পার্সপেক্টিভও জুড়ে থাকে, যে তোমার তুমি এনভায়রনমেন্টাল স্টাডিজ করছো একটা নির্দিষ্ট পার্সপেক্টিভ থেকে, সেটাকে অ্যানথ্রোপোসেন্ট্রিক হলে চলবে না, স্পেসিসিস্ট হলে চলবে না, তোমাকে ইকোসেন্ট্রিক ওয়ার্ল্ড ভিউ থেকে বিষয়টাকে দেখতে হবে। বা তুমি ফেমিনিস্ট আইডিওলজিটা যদি না নাও তাহলে উইমেন্স ইস্যুগুলো ঠিক মতো বুঝতে পারবে না। তাহলে যে পার্টিকুলার থিওরিটিক্যাল পার্সপেক্টিভ কিন্তু এর মধ্যে আছে। তাহলে এই সবগুলোকে একসঙ্গে আমরা বলছি রিসার্চ মেথোডোলজি। ঠিক আছে, বোঝা গেছে মেথড আর মেথোডোলজির মধ্যে পার্থক্য? আশা করি এটা মানে তোমরা বুঝতে পেরেছো। এবারে যেখানে দুটো কথা আছে, পজিটিভিজম ইন রিসার্চ আর মানে পোস্ট পজিটিভিজম বা নন পজিটিভিজম, এই কথাগুলো ব্যবহার করা হচ্ছে। পজিটিভিজম মানে হচ্ছে যে আমরা যা দেখছি যা শুনছি মানে মূলত তার উপরে ভিত্তি করে কথা বলা, তাকে বলে পজিটিভিজম। অর্থাৎ মূলত বিজ্ঞান যেভাবে অগ্রসর হয়, ন্যাচারাল সায়েন্স যেভাবে অগ্রসর হয় তাকে আমরা বলি পজিটিভিজম। Positivism is a research methodology that views the social world as a system that can be studied objectively and scientifically, much like the natural sciences. অনেকটাই ন্যাচারাল সায়েন্সের মতো। It focuses on gathering quantifiable data through observation and measurement to find objective universal truth and establish cause and effect relationships. তার মানে বৈজ্ঞানিক মানে মূলত আমি এখানে ন্যাচারাল সায়েন্সের যে পদ্ধতি প্রকরণ, যে ন্যাচারাল সায়েন্সের পদ্ধতি প্রকরণটাকেই যদি মূল মানে মানে সব থেকে গুরুত্বপূর্ণ, এই ভাবনা থেকে আমি রিসার্চের প্রতি অগ্রসর হই এবং সেই পদ্ধতি প্রকরণগুলি ব্যবহার করি, তাহলে বলা হবে আমার রিসার্চটা পজিটিভিস্টিক রিসার্চ মেথোডোলজি। এবং এখানে বলবে যে যেটাকে আমরা সোশ্যাল সায়েন্স বলছি বা হিউম্যানিটিস বলছি, এগুলোর সব থেকে মৌলিক জায়গাটা হচ্ছে ন্যাচারাল সায়েন্সের পদ্ধতি প্রকরণটাকে এখানে ব্যবহার করতে হবে। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি ন্যাচারাল সায়েন্সের পদ্ধতি প্রকরণটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়,
তখন সেটাকে পজিটিভিজম বলা হয়। ইন্ডাকটিভ মেথড, তারপরে এখানে হচ্ছে ইনক্লুডেড ডিডাকটিভ অ্যাপ্রোচ, রিলায়েন্স অন সায়েন্টিফিক মেথড and the researcher's role as a neutral and detached observer. এই কতগুলো মানে এই পদ্ধতি প্রকরণের এই পদ্ধতি তত্ত্বের কয়েকটা দিকে কথা বলা হচ্ছে। রিলায়েন্স অন সায়েন্টিফিক মেথড, বিজ্ঞানের মেথড যেমন হয় অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, তারপরে কোন একটা হাইপোথিসিস তৈরি করা, সেটা কনফার্ম করা, হ্যাঁ, তারপরে ডেটা গুলোকে কনফার্মেশন হওয়ার পরে অ্যানালিসিস করা, এই যে পদ্ধতি প্রকরণগুলো আছে সেই পদ্ধতি প্রকরণ গুলো অনুসরণ করলে তাকে বলা হচ্ছে। আর রিসার্চার কি করবে, একটা নিউট্রাল ডিটাচড অবজারভার হিসেবে কাজ করবে। নিউট্রাল এন্ড ডিটাচড অবজারভার হিসেবে কাজ করবে, যাতে কোনোভাবে কোনো রকমের ইনফ্লুয়েন্স এখানে ঢুকে না পড়ে। এটাকে পজিটিভিজম বলে। আর নন পজিটিভিস্ট মেথোডোলজি কিরকম? নন পজিটিভিস্ট বা পোস্ট পজিটিভিস্ট দুটো কথাই অনেক কথাই বলা যেতে পারে। তারা বলবে যে ওই বিজ্ঞানের মেথড গুলো খুব বেশি কোয়ান্টিটেটিভ, একদম অঙ্কের মতো মিলিয়ে দিতে হবে, মিলে যায়। এখানে বলছে যে অনেক বিষয় আছে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, সেগুলো এরকম কোয়ান্টিফাই করা যায় না। বলছে যে আর কোয়ালিটেটিভ, এগুলো যে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচেস ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ দ্যাট প্রায়োরিটাইজ আন্ডারস্ট্যান্ডিং সাবজেক্টিভ মিনিংস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ওভার অবজেক্টিভ কোয়ান্টিটেটিভ ডেটা। এখানে কিন্তু বেশি গুরুত্ব পাচ্ছে সাবজেক্টিভ মিনিং, মানুষ কেমন করে বিষয়টা দেখে, ব্যক্তি কেমন করে বিষয়টাকে দেখে, সমাজ কেমন করে দেখে, আমি কেমন ভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি, আমি কোন ব্যাখ্যাটাকে গ্রহণ করছি, এই বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। তাহলে আন্ডারস্ট্যান্ডিং সাবজেক্টিভ মিনিংস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ওভার অবজেক্টিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা। Instead of using the methods of natural science, these approaches, also known as interpretive methodologies, focus on internal processes like emotions and motives, and use techniques like interviews and ethnography to explore individual experiences in their specific context. কেননা ফেনোমেনোলজিক্যাল মেথডের কথা বলি, হারমেটিক মেথোডোলজি কথা বলি, এক্সিস্টেন্সিয়াল মেথোডোলজি কথা বলি, অনেক রকমের মেথোডোলজি আছে। এখানে কিন্তু সাবজেক্ট বিষয়টাকে কিভাবে দেখছে, আমরা কিভাবে জগৎ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি, অপর ব্যক্তি সম্পর্কে আমরা কিরকম করে ভাবি, এই বিষয়গুলো কিন্তু বেশি গুরুত্ব পাচ্ছে। তাহলে এগুলো মূলত কোয়ালিটেটিভ বলা হয়। এগুলো কোয়ান্টিফাই করা যায় না সবসময়, এগুলোকে সবসময় কোয়ান্টিফাই করা যায় না। এই ধরনের যাবতীয় পদ্ধতি প্রকরণকে নন পজিটিভিস্ট বা পোস্ট পজিটিভিস্ট মেথোডোলজি বলা হয়। বুঝতে পারছো? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ন্যাচারাল সায়েন্সের যে কোয়ান্টিটেটিভ মানে অ্যাপ্রোচ, সেটাকে আমরা যে পজিটিভিজম, মানে সে এমপিরিক্যাল ডেটা যা পাচ্ছি তার উপরে ভিত্তি করে কাজ করছে, এবং সে ন্যাচারাল সায়েন্সটাকে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে। এরা বলছে যে সোশ্যাল সায়েন্স আর ন্যাচারাল সায়েন্স এক নয়, অতএব ন্যাচারাল সায়েন্সটাকে জোর করে সোশ্যাল সায়েন্সে ঢোকাতে যাবে, হবে না সবসময়। তোমাকে সাবজেক্টিভ মিনিং, ইন্টারপ্রিটেশন এসব বিষয়ের উপর নির্ভর। যেমন ধরো আমাদের অনেক ক্ষেত্রে দেখি যে তুমি বিজ্ঞান মনস্কতা বা সায়েন্টিফিক টেম্পারামেন্ট বলতে যাচ্ছ, মানুষ নিচ্ছে না। তার সঙ্গে একটু ধরো মানে অন্য বিষয়, মানে সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক একটা বিষয় জুড়ে দাও, তখন দেখবে খুব ভালোভাবে গৃহীত হচ্ছে। তা এই বিষয়গুলো কি, এই যে আমি একটা আমার সংস্কৃতি থেকে আমার বাঙালি সংস্কৃতি বা বিষয়টাকে জুড়ে দিলাম, তখন তার গুরুত্বটা বেড়ে যাচ্ছে। এগুলো কি আর সাবজেক্টিভ মেথড, ইন্টারপ্রিটেশন, এইসব বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। যেমন ধরো কেউ কেউ অনেকে বলছে যে একটা নির্দিষ্ট স্পেশাল পেপার তারা পড়বে, ঠিক আছে, বেদান্ত পড়বে। তা বেদান্ত পড়বে কেন? তাদের ধারণা বেদান্ত পড়লে আমার যেমন পড়াশোনার কাজটা হবে, তেমনি পরজন্মের কিছু যাকে বলে আধ্যাত্মিক কাজকর্ম বা তার একটা মানে হয়তো সে আর একটু ওখানেও একটু তার একটু উন্নতি হবে আর কি, এরকম ভাবে আর কি কেউ। মানে এগুলো বাস্তবে কতটা কি সত্যি এসব জানি না, কিন্তু তার এই যে সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আমি জোর করে বলতে পারছি না যে এটা এরকম, এটা ওরকম, সে যে আমি বললেই যে মানবে তা না। তাহলে এগুলো সবই যে নন পজিটিভিস্ট মেথোডোলজি। এবারে ফিলোসফির ক্ষেত্রে অনেক পদ্ধতি আছে, ওখানেও অনেকগুলো পদ্ধতির কথা বলা আছে। আমি শুধু ফিলোসফির ক্ষেত্রে এই এত অনেক রকমের পদ্ধতি আছে। ডেসক্রিপটিভ মেথডের কথা বললাম, কম্পারেটিভ মেথড, এটা খুব হয়, ইন্ডিয়ান ওয়েস্টার্ন কম্পারেটিভ। তারপরে তোমার আত্মা সম্পর্কে কোন দর্শনে কি বলা আছে, সব অনেক আলোচনা। ইনটুইটিভ মেথড আছে,
এটা খুব মানে প্রবলেমেটিক মেথড। থট এক্সপেরিমেন্টস লাগে, থট এক্সপেরিমেন্ট এখন খুব চলে এটা। ক্রিটিক্যাল মেথড, ডায়ালেকটিক্যাল মেথড, অ্যানালিটিক্যাল মেথড, ম্যাথামেটিক্যাল বা জিওমেট্রিক্যাল মেথড, হিস্টোরিক্যাল মেথড বা হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, কার্টেসিয়ান মেথোডোলজি, ফেনোমেনোলজিক্যাল মেথড, হেটেরোফেনোমেনোলজি, হারমেনেটিক ইন্টারপ্রেটিভ মেথড, ডিকনস্ট্রাকটিভ মেথড, ফেমিনিস্ট মেথড, এক্সপেরিমেন্টাল মেথড, বিভিন্ন ধরনের। এখন এক্সপেরিমেন্টাল মেথড আমরা যেটা ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে ব্যবহার করি, যে এক্সপেরিমেন্টাল মেথড, সেই মেথডটাই বলছি ফিলসফির ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে এবং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে। এবং ফিলসফির একটা লেখালেখি শুরু হয়েছে, এক্সপেরিমেন্টাল মেথড বলে বই বেরোচ্ছে, এক্সপেরিমেন্টাল ফিলসফি বলে। তার মানে সেখানে ন্যাচারাল সায়েন্সের যে স্ট্যান্ড পয়েন্ট, তার যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা ধরে ফিলসফি কতটা করা যায়, কিভাবে করা যায়, সেই সম্পর্কিত বিষয় আছে। এটা বিভিন্ন পদ্ধতি প্রকরণ আছে। হ্যাঁ, তোমাদের এখানে বেশ কিছু পদ্ধতি প্রকরণের কথা বলা হয়েছে, যে সোশ্যাল সায়েন্স বা অন্যান্য, এখানে সোশ্যাল সায়েন্সের কথাটাই বেশি গুরুত্বপূর্ণ প্রযোজ্য হবে। এবারে এগুলো একটু বলে রাখছি যে কে রিসার্চ করতে পারে ফিলোসফির ক্ষেত্রে। আমি এগুলো অল্প করে বলে যাব। ধরো কোনো একটা বিষয়ে, যে বিষয় নিয়ে রিসার্চ করব ভাবছি, সেই বিষয়ে আমার একটা প্রফিসিয়েন্সি থাকতে হবে, মানে বিষয় সম্পর্কে আমার ভালো জ্ঞান থাকতে হবে। আমি যে বিষয়টা জানি না, কোনো জ্ঞান নাই, সেটা নিয়ে রিসার্চ করার কথা উঠেই যায়। আরটা হাইরেস্টিক বা হিউরেস্টিক উচ্চারণ করে, হিউরেস্টিক মোটিভেশন, যে কোনো একটা জিনিসকে আবিষ্কার করা, কোনো একটা জিনিসকে আমি খুঁজে বের করবো, পড়ে সেটা ঠিক না ভুল আমি ঠিক করবো, বা আমি একটা নতুন কথা বলার চেষ্টা করবো, এই আগ্রহ যার আছে সেই রিসার্চ করতে হবে। আমার সব কাজ শেষ হয়ে গেছে, সব পড়া শেষ, বিএড করা হয়ে গেছে, ল পড়া হয়ে গেছে, তারপরে তোমার এখন যেমন অবস্থা দাঁড়িয়েছে আর কি, লাইব্রেরি সায়েন্স পড়া হয়ে গেছে, এমএড করছি, স্যার আমি এবার রিসার্চ করবো। মানে সে ভাবছে যে আর 5টা পড়ার মতো এটা একটা পড়া, কিন্তু রিসার্চ তো সেরকম নয়। তা এখানে বলছে হাইরেস্টিক মোটিভেশন থাকতে হবে, আর ক্রিটিক্যাল রিফ্লেক্টিভ এবিলিটি, যে কোনো জিনিসকে মানে একই রকম ভাবে ডগম্যাটিক্যালি ভাবছি, সেটাকে আমি দাঁড় করাবো, এরকম করলে হবে না। যে আমি কোনো একটা নির্দিষ্ট মানে কি বলবো, দেবতায় বিশ্বাস করি, তারটাকেই আমাকে দাঁড় করাতে হবে। সেটা কিন্তু রিসার্চ হবে না, কারণ ক্রিটিক্যাল রিফ্লেক্টিবিলিটি তার মধ্যে থাকবে না। আর ক্যাপাসিটি ফর হাই ডিগ্রি অফ জেনারেলাইজেশন, ল্যাঙ্গুয়েজ অফ সোর্স অফ মেটেরিয়ালস, যে বিষয়ে রিসার্চ করবে সেই বিষয়ে মেটেরিয়ালসটা কোন ভাষায় আছে, সেই ভাষাটা তোমায় জানতে হবে। তুমি যে ভারতীয় দর্শন বলো, সংস্কৃত জানতে হবে। তুমি যে পাশ্চাত্য দর্শন বলো, যদি জার্মান ফিলোসফি বলো, তাহলে তোমাকে জার্মান, ইংরেজি সব জানতে হবে। আরেকটা ল্যাঙ্গুয়েজ অফ প্রেজেন্টেশন আর রিপোর্টিং, তুমি থিসিসটা কোন ভাষায় লিখবে। তুমি যদি জার্মান ফিলোসফির উপর রিসার্চ করো, কিন্তু জার্মান ভাষায় লিখতে পারবে না, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষায় লিখতে তোমাকে অনুমতিও দেবে না। তাহলে তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ অফ প্রেজেন্টেশন একরকম, আর ল্যাঙ্গুয়েজ অফ সোর্স অফ মেটেরিয়ালস আলাদা, আর অরিজিনালিটি থাকতে হবে। এগুলো নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না, আমি চলে আসছি এখানে যে রিসার্চ টপিক কি করে ঠিক হয়। আমি সামান্য একটু আন্দাজ দিচ্ছি আর কি, রিসার্চের টপিক যে কি বিষয়ে রিসার্চ করবো। কোন একটা নির্দিষ্ট দার্শনিককে ধরে হতে পারে, আমি দর্শনের ক্ষেত্রে কথাগুলো বলছি, যেমন কান্ট, তার উপর রিসার্চ করার ব্যাপার থাকতে পারে, হিউম থাকতে পারে। কোন একটা টেক্সট, যেমন গীতা, গীতার উপরে প্রচুর রিসার্চ হয়েছে, এখনো হচ্ছে, হতে পারে। কনসেপ্ট, এলিয়েনেশন, পার্সোনাল আইডেন্টিটি, জাস্টিস, ইকুয়ালিটি, এইসব বিষয় নিয়ে তোমার হতে পারে। জেন্ডার আইডেন্টিটি, তাহলে এইসব কনসেপ্ট বেস রিসার্চ হতে পারে। তেমনি কম্পারেটিভ, হ্যাঁ, আত্মা ইন ডিফারেন্ট সিস্টেমস অফ ইন্ডিয়ান ফিলসফি, কজালিটি, এসব আছে। আর কিছু বিষয় আছে মেটা ফিলসফিক্যাল টপিক। মেটা ফিলসফিক্যাল মানে যে নেচার অফ ফিলোসফি সম্পর্কিত বা পসিবিলিটি অফ অ্যাপ্লাইড ফিলোসফি সম্পর্কিত প্রশ্ন, যেগুলো মানে ফিলসফির ভিতরের প্রশ্ন, সে অর্থে মেটা ফিলসফিক্যাল কোয়েশ্চেন। কেউ বললো যে না, অ্যাপ্লাইড ফিলোসফি বলে কিছু হয় না, অ্যাপ্লাইড এথিক্স বলে কিছু হয় না, বা কেউ বলে না এটা হয়। এটা তার মানে সামগ্রিকভাবে নেচার অফ ফিলসফি সম্পর্কে, পসিবিলিটি অফ অ্যাপ্লাইড ফিলোসফি সম্পর্কে প্রশ্ন। এই ধরনের টপিকগুলোকে বলা হয় মেটা ফিলসফি, বা বিজ্ঞানের সঙ্গে দর্শনের সম্পর্কটা। কেউ বলে ফিলসফি আর দর্শন পাশাপাশি চলে, কেউ বলে যে না, ফিলসফি দর্শন মানে বিজ্ঞান আলাদা, ফিলসফি আলাদা, এর মত আছে। এগুলো সবই মেটা ফিলসফিক্যাল, কারণ নেচার অফ ফিলসফিকে তুমি বোঝার চেষ্টা করছো। আর কিছু আছে ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি, যেগুলো শুধু একটা ডিসিপ্লিনের মধ্যে থাকলে হয় না। যেমন উইমেন্স ইস্যুস, তুমি শুধু ফিলসফি পড়ে হবে না, তার সঙ্গে সোসিওলজি পড়তে হবে, জানতে হবে, ইকোনমিক্স জানতে হবে,
তবে ল জানতে হবে, কারণ এগুলো মাল্টিডিসিপ্লিনারি। জেন্ডার জাস্টিস, এনভায়রনমেন্ট, তুমি শুধু এনভায়রনমেন্ট এক্সিসটুকু জানলে, শুধু ওই লিওপোল্ড আর আর্নেসের বিষয়টা বললে হবে না, ডাকবে। তাই এগুলো এই ধরনের টপিক আমরা দেখতে পারি। এবারে এটা সবথেকে গুরুত্বপূর্ণ, ওখানে স্টেপস অফ রিসার্চ করতে গেলে কিভাবে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হয়। এখানে আমরা একটা হিসাব নিকাশ করেছি, এবং এটা মূলত নেওয়া হয়েছে সিআর কোঠারির যে বইটা আছে, এই বইটাই সব থেকে বেশি চলে, যত প্রশ্ন এই বই থেকে আসে। সিআর কোঠারি রিসার্চ মেথডোলজি, এই বইটা থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। ওখানে উনি এরকম পদ্ধতি পয়েন্টস গুলোকে সাজিয়েছেন। ফর্মুলেটিং আর ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম, প্রথম হবে যে তুমি যে বিষয়ের কাজ করবে, তুমি তো অলরেডি ঢুকেছো, তাহলে তোমার রিসার্চ প্রবলেমটাকে, তোমার প্রবলেমটা, সমস্যাটা, তোমার রিসার্চের প্রবলেম, রিসার্চ প্রবলেমটাকে তোমাকে ফর্মুলেট করতে হবে। ইউ হ্যাভ টু ডিফাইন ইট, ইউ হ্যাভ টু ফর্মুলেট ইট প্রথম। এখন সেটা করতে গেলে তোমার কিভাবে করবে, বলছে লিটারেচার সার্ভে করতে হবে, এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে এ পর্যন্ত কোন ধরনের আলোচনা, কি লেখালেখি, কি বই, কার বক্তব্য, যা কিছু আছে এভরিথিং তোমাকে চষে বেড়াতে হবে, সার্ভে করতে হবে। এই সার্ভে করার পরে তুমি প্রবলেমটাকে আরো নির্দিষ্ট করতে পারবে, যেটাকে আইডেন্টিফাইং দ্য রিসার্চ গ্যাপ। কারণ এইগুলোর মধ্যে দেখা যাবে যে কোনো একটা বিষয় সম্পর্কে, সেই বিষয়টা আমি ধরে নিচ্ছি 10টা দিক আছে, 10 অ্যাসপেক্টস অফ এ পার্টিকুলার টপিক ধরে নাও। এখন যেগুলো অলরেডি রিসার্চ হয়ে গেছে, যার উত্তর পাওয়া গেছে, সেইগুলোকে আর দ্বিতীয়বার রিসার্চ করার সুযোগ দেয় না, দেওয়ার কথা না। তাহলে তুমি যখন রিসার্চ করতে যাবে, তখন তুমি বলবে দেখো এই বিষয়টার 10টা দিকের মধ্যে আমি 9 নম্বর দিকটা নিয়ে কথা বলবো, এটা এই গ্যাপটা কেউ ফিল আপ করতে পারেনি, কেউ বলেনি। তাহলে এটা হচ্ছে তোমার কাছে রিসার্চ গ্যাপ, এবং এই রিসার্চ গ্যাপটাকে তুমি ফিল আপ করার জন্য রিসার্চ করছো। তাহলে অ্যাকচুয়ালি 1, 2, 3 এগুলো বলছি আলাদা, কিন্তু এগুলো কিন্তু পাশাপাশি একসঙ্গে সঙ্গে চলছে। এটা করে নিলাম, তাও এটা করবো, তা কিন্তু নয়। দেখো তুমি যখনই লিটারেচার সার্ভে করতে শুরু করবে, তার প্রথমে মাত্র আমাকে প্রবলেমটাকে স্টেট করতে হবে, আমাকে রিসার্চ গ্যাপটা খুঁজে বের করতে হবে, তার জন্য লিটারেচার সার্ভে করতে হবে। তাহলে 1, 2, 3 ফর্মুলেটিং দ্য রিসার্চ প্রবলেম আর ডিফাইনিং দ্য রিসার্চ প্রবলেম, লিটারেচার সার্ভে, আর আইডেন্টিফাইং দ্য রিসার্চ গ্যাপ, গ্যাপটা কোথায়। অলরেডি যেটা রিসার্চ হয়ে গেছে সেটা নিয়ে তোমাকে তেলা মাথায় তেল দিতে কেউ চাইবে না, দেবে না, করতে দেওয়া হবে না। তাহলে তোমাকে বলতে হবে যে এই বিষয়টা 10টা দিক আছে, আমি 9 নম্বর দিকটা নিয়ে কথা বলছি, এটা নিয়ে কেউ বলেনি, সেই জন্যই আমার এই রিসার্চটা গুরুত্বপূর্ণ। এবং পরে বলার পরে শেষে তুমি এটাও বলে দেবে যে আমি কিন্তু 9 নম্বর নিলাম, এই পর্যন্ত 8টা প্রবলেম সলভ হয়েছে, 9 নম্বর প্রবলেমটা সলভ হলো, কিন্তু 10 নম্বরটা এখনো হয়নি। ভবিষ্যৎ রিসার্চাররা তারা এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে পারে। তাহলে এই যে 3টে পয়েন্ট কি বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ফর্মুলেটিং দ্য ডিফাইন দ্য রিসার্চ প্রবলেম, এক্সটেন্সিভ লিটারেচার সার্ভে, আইডেন্টিফাইং দ্য রিসার্চ গ্যাপ। এইবারে হতে তুমি রিসার্চ গ্যাপটাকে আইডেন্টিফাই করে ফেলেছো, প্রবলেম স্টেটমেন্ট হয়ে গেছে। এবারে কি করবে? ওই যে ডেভেলপমেন্ট অফ ওয়ার্কিং হাইপোথিসিস, তুমি যে প্রশ্নটা, যে গ্যাপটা খুঁজে পেয়েছো, সেই গ্যাপটার একটা বা দুটো উত্তর তোমার মাথার মধ্যে আসবে। তুমি ভাবলে, আমি ধরে নিচ্ছি দুটো উত্তর তোমার মাথার মধ্যে আসবে, যে এই যদি সমস্যা হয় তার 2 রকমের উত্তর হতে পারে, বা ধরো খুব বেশি 3 রকম। এই 3টের মধ্যে তুমি একটাকে ধরে তুমি শুরু করলে, তুমি বলে এই প্রশ্নের উত্তরটা এরকম হতে পারে, দিয়ে তুমি ফিল্ডে নামবে, সেইটাকে টার্গেট, সেটাকে কেন্দ্রে রেখে, সেই ভাবনাটাকে মাথার মধ্যে রেখে তুমি মাঠে ঘাটে তথ্য সংগ্রহ করতে নামবে। এইটাকে বলা হয় ওয়ার্কিং হাইপোথিসিস, ডেভেলপমেন্ট অফ ওয়ার্কিং হাইপোথিসিস। তাহলে এর উত্তর এরকম হতে পারে। এখানে একটা কথা কার্ল মার্কস বলেছেন, সেটা হচ্ছে যে মানুষ সেই সব সমস্যাই তৈরি করতে পারে যে সমস্যার উত্তর সে জানে। যে যে প্রশ্নের উত্তর হয় না, সেই প্রশ্ন সে করতেও পারে না, করলে সে ঠিক মতো প্রশ্ন করা হলো না। সেই জন্য বলছে ওয়ার্কিং হাইপোথিসিস, একটা হাইপোথিসিস তোমাকে শুরু করতে হবে। যে তুমি বললে এটা এই জন্য হয়, ধরে নিয়ে আরো দুটো কারণ থাকে, তুমি সে দুটো কারণ এখন আপাতত ইগনোর করছো, যে 1 নম্বর কারণটা ধরে তুমি এগোতে শুরু করলে। কি করলে? তখন বললে যে 1 নম্বরটাকে আমাকে কনফার্ম করতে, এটাই হবে উত্তর। সেটা ভেবে নিয়ে তুমি সেইভাবে রিসার্চটাকে ডিজাইনিং করলে। রিসার্চ ডিজাইন ব্যাপারটা কিরকম?
অনেকগুলো দিক আছে। একটা দিকে আমি বলছি, ধরো তোমার হাতে 3 বছর সময়। 3 বছরের মধ্যে তুমি কি করবে না করবে, কোন সময় কি করবে, তার একটা পুরো হিসাব নিকাশ লাগবে, এবং সেই হিসাব নিকাশটা সরকারের কাছে প্লেস করতে হবে, তবে তোমার ওটা স্যাংশন হবে। এই একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে রিসার্চের যে ভিতরের ব্যাপারগুলো, তুমি কিরকম করে ভেবেছো, অন্যরা কিভাবে ভাবছে, এবং এই কাজটা কিভাবে করা যেতে পারে, কোন ডিজাইন, কোন পদ্ধতি, কোন এই ব্যাপারটা ডিটেলসে তুমি বলবে। এই সবগুলোই কিন্তু রিসার্চ ডিজাইনের মধ্যে পড়ে, সবগুলো। কতদিন সময় লাগবে, তোমার কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লাগবে কিনা, তুমি কাজটা নিজেই করতে পারবে কিনা, এই সব তার একটা হিসাব নিকাশ, রিসার্চ ডিজাইন। তারপরে তুমি কালেক্টিং ডেটা, তুমি তথ্য সংগ্রহে বেরোবে। এই কালেক্টিং ডেটা বলতে ফিলসফির ক্ষেত্রে একরকম, যে আমরা এখানে ডেটা কোথা থেকে পাবো, বই, জার্নাল, কোনো স্যারের লেকচার, অডিও ভিডিও, হ্যাঁ, ইন্টারনেট, এই সব ডেটা কালেক্ট করতে হবে। আমাদের তো মাঠে ঘাটে গিয়ে কালেকশনের ব্যাপার খুব একটা নেই, তাহলে কালেক্টিং ডেটা, যে বিষয় যেমন সবাইকে এই ডেটা কালেক্ট করতে হবে। এবারে ডেটা যখন কালেক্টেড হয়ে গেল, ধরো 500 ডেটা তুমি কালেক্ট করেছো, কিভাবে ডেটা কালেকশন হয়, কি ব্যাপার স্যাপার, মানে ডেটা কালেকশনটা কি মানে কি কোন নিয়মে হবে, অনেক কিছু বিষয়ের মধ্যে আছে। যেমন ধরো কোন একটা জায়গায় তুমি গেছো, যে এবছর সামনের ইলেকশনে কোন পার্টি জিততে পারে, এখন তুমি বলবে এটা নিয়ে রিসার্চের কি আছে, কিন্তু সে একটা ধরো তথ্য ভিত্তিক কথা বলতে চায়, তখন তাকে ডেটা কালেক্ট করতে হবে। এমনিতে ডেটা কালেকশন ওটা সহজ নয়, কেউ সরাসরি বলবে না, তাহলে তাকে অন্য পদ্ধতি নিতে হবে। কিন্তু কথা হচ্ছে, আমি ধরে নিচ্ছি সে 100টা মানুষের কাছে পৌঁছেছে এবং ঠিকভাবে পৌঁছেছে তার বুদ্ধি খাটিয়ে, এবং সেখান থেকে ডেটা কালেক্ট করে নিয়ে এসেছে, অ্যানালিসিসে বসেছে। এইবারে প্রশ্ন হচ্ছে যে 100টা যে তথ্য সংগ্রহ করেছে, সে একই পাড়ার 100 জন, নাকি একই ডিস্ট্রিক্টের 100 জন, নাকি একটা কনস্টিটিউয়েন্সি 100 জন, নাকি গোটা ভারতবর্ষের সবগুলো জায়গা থেকে, অনেক নিয়ম আছে ডেটা কালেকশন, সেই নিয়ম মেনে তোমাকে ডেটা কালেক্ট করতে হবে। তারপরে অ্যানালিসিস হবে, যে তার মধ্যে অনেক কিছু বাদ যাবে, না এটা হবে না, এটা এটা এখানে কাজে লাগবে না, এটা বাদ, রিজেকশন অ্যাকসেপ্টেন্স, অ্যানালিসিস অফ ডেটা। তারপরে আসবে যে ওয়ার্কিং হাইপোথেসিস, যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, যে এই প্রশ্নের উত্তর এটা হতে পারে, সেটা টেস্ট হবে, কনফার্ম হচ্ছে কি হচ্ছে না। অর্থাৎ আমি যে তথ্য পেয়েছি, যে তথ্য আমি এ পর্যন্ত কালেক্টেড হলো, বা আমি যে তথ্য পেলাম, তার ভিত্তিতে আমি প্রথম যেটা ভেবেছিলাম ওয়ার্কিং হাইপোথেসিস, সেটা কি কনফার্ম হয়। যদি কনফার্ম হয়, তাহলে তোমার রিসার্চ প্রায় শেষের দিকে এসে গেছে। এরপরে কাজ হচ্ছে জেনারেলাইজেশন এন্ড ইন্টারপ্রিটেশন আর লেখা, থিসিস রাইটিং। জেনারেলাইজেশন ইন্টারপ্রিটেশন মানে ওই যে ডেটাগুলোকে তো জেনারেলাইজ করতে হয়, তুমি 100 জনের উপর তথ্য, 100 জন বা আমি 1000 জনই বলছি, তার উপরে তথ্য সংগ্রহ করে তুমি একটা সাধারণ কথা বলার চেষ্টা করবে, তাহলে জেনারেলাইজেশন লাগবে। এবার জেনারেলাইজেশন কিভাবে হয়, তার কি নিয়ম নীতি, ইন্ডাকটিভ লিপটাকে তুমি কিভাবে সামলাবে, অনেক কিছু বিষয়ের মধ্যে আছে। তারপরে তুমি থিসিস লিখতে শুরু করবে। এইটা হচ্ছে স্টেপস অফ ডুইং রিসার্চ, আমরা বলি প্রসিডিউরাল স্টেপস ফর ডুইং রিসার্চ। এটা মোটামুটি যে কোনো ধরনের মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ফিলোসফি সব ক্ষেত্রেই মোটামুটি এটা একটা ফরম্যাট। 19-20 একটু হতে পারে। আমি এবারে এখানে একটু থামছি, এই ব্যাপারে তোমাদের তোমরা কেমন করে ভাবলে বা কি বুঝলে একটু বলো। তারপরে বাকিটা বলছি। কিছু যদি না বোঝে শুধু একটা বলে গেলে তো কিছু লাভ নেই। হ্যালো, হ্যাঁ সৌরভ, বলো। সৌরভ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। বলো, এটা বুঝতে পারছি না, বলো। হ্যাঁ স্যার, বুঝাচ্ছি, বলছি স্যার ওই তাহলে আগের দিনে যখন ওই মক টেস্ট নিচ্ছিলেন, তো ওখানে একটা প্রশ্ন ছিল রিসার্চ থেকে, যে ওখানে কোয়ান্টিটি আর কোয়ালিটির যে রিসার্চ, তো হুম ওই যে দুই প্রকার রিসার্চের মধ্যে একটা লজিক্যালি আমাদের যে স্ট্রাকচার ফলো করা হয়, যে ডিডাকটিভ ইন্ডাকটিভ, তো হুম কোয়ান্টিটির মধ্যে তাহলে ডিডাকটিভ যাচ্ছে পুরোপুরি, মানে পুরো একটা আর্গুমেন্ট মানে বেস করে আহ তার উপর আমরা সিদ্ধান্তটা একদম সুদৃঢ় সিদ্ধান্ত পাচ্ছি, মানে যেটা। হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে ডিডাকটিভ মেথডটা বেশি থাকে, ডিডাকটিভ মেথড বেশি হ্যাঁ থাকবে। মানে হ্যাঁ,
কারণ ওটা তো আর তাহলে বিজ্ঞানের মেথড তো জেনারেলাইজেশন, তারপরে একটা ডিডাক্টিভ মেথড থাকার কথা আর কি। এই আর কি। তাহলে কোয়ালিটির ক্ষেত্রে মানে ওপিনিয়নটা থাকছে, মানে হ্যাঁ, কোয়ালিটির ক্ষেত্রে তো আরো জটিল অনেক কিছু, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে মোটামুটি এইটা হচ্ছে তোমার স্টেপ। সিআর কোঠারি বইতে এরকম আলোচনা যে, এবং এই প্রত্যেকটা স্টেপ সম্পর্কে সিআর কোঠারি বইতে 10 পাতা, 12 পাতা, 20 পাতা, 25 পাতা করে আলোচনা আছে। তোমরা সিআর কোঠারি বইটা দেখবে, এই বিস্তারিত ব্যাখ্যা আছে, এবং কিছু কিছু প্রশ্ন এর ভিতরের থেকে আসবে, ওই বই থেকে আসবে, সেগুলো আমি যেটুকু বললাম তার থেকে উত্তর করতে পারবে না। এই প্রত্যেকটা স্টেপকে আরো ডিটেলসে পড়ার দরকার হতে পারে। এখানে ডেটা কালেকশন তো ফিলোসফির জন্য শুধু নয়, সব সাবজেক্টের জন্য প্রশ্ন। এই ডেটা কালেকশনে র্যান্ডাম স্যাম্পলিং হবে কিনা, হ্যাঁ, তারপরে প্রি ডিটারমিন্ড স্যাম্পলিং হবে কিনা, অনেক কিছু বিষয় আছে। হ্যাঁ, স্যাম্পলিং কত রকমের হয়, এই সব থেকে প্রশ্ন আসবে। সেই জন্য সিআর কোঠারি বইটা তোমাকে উল্টে পাল্টে দেখতে হবে। আমি একটা জেনারেল আইডিয়া দিচ্ছি এরকম বিষয়টাকে হচ্ছে। আর কেউ কিছু বলবে? হ্যালো, আচ্ছা, আর কার কিছু বলার নেই? আচ্ছা, তারপরে আমরা তাহলে পরেরটা যাই। এখানে ওই স্টেপগুলো সম্বন্ধে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি এখানে অত বলার সুযোগ পাবো না, তোমরা একটু সিআর কোঠারি বইটা দেখে নিও। এই যে হিসাবগুলো মোটামুটি লিখেছি। যেটা কালেক্ট করতে অবজারভেশন হতে পারে, পার্সোনাল ইন্টারভিউ হতে পারে, মেলিং অফ কোশ্চেনার হতে পারে, থ্রু শিডিউল এনগেজিং এক্সপার্ট হতে পারে। ফিলোসফির ক্ষেত্রে আমার কমন সেন্স, সায়েন্স, থট এক্সপেরিমেন্ট হতে পারে, বইপত্র ছাড়া। হ্যাঁ, ফিলোসফির ডেটা কিভাবে কালেক্টেড হয়, এসব বিভিন্ন বিষয় আছে। স্যাম্পল ডিজাইনিং কাকে বলে, আমি ওগুলো আর এখানে বলছি না, তোমরা সিআর কোঠারি বই ওখানে আছে। এবারে রিসার্চ করে কি হয়, রিসার্চ করে ফলটা কি হয়, রিসার্চ করে এইসব ফলগুলো হয় একাডেমিক পেপার বা স্কলারলি পেপার বলা হয়। কারণ আমি এটা নিয়ে রিসার্চ করে আমি একটা লেখা, একটা আর্টিকেল তৈরি করলাম, যেটা আমার প্রফেশনাল জার্নালে প্রকাশিত হবে। প্রফেশনাল জার্নাল মানে আমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টে যারা চর্চা করেন তারা যেসব জার্নালের লেখা পাবলিশ করেন, সেই ধরনের জার্নাল। তার মানে তোমার দুর্গাপূজাটা সুবিনিয়ার বেরিয়েছে, সেইখানে লেখা পাবলিশ করলে সেখানে কিন্তু হবে না। সামান্য দেশ পত্রিকায় পাবলিশ করেছে তাতেও হবে না, আনন্দবাজার তাতেও হবে না। তবে ফিলসফি স্পেসিফিক যে মানে জার্নালগুলো আছে, যেমন ধরো আমরা বলতে পারি জার্নাল অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলসফিক্যাল রিসার্চ, জিআইসিপিআর, আইপিকিউ, ইন্ডিয়ান ফিলসফিক্যাল কোয়ার্টারলি, তারপরে ধরো ফিলসফি অ্যান্ড দ্য লাইফ ওয়াল, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, হ্যাঁ, দর্শন মঞ্জরি, এরকম বিভিন্ন নাম আছে, তাকে বলে প্রফেশনাল একাডেমিক জার্নাল। সেই ধরনের জার্নালে প্রকাশ হতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপর আছে ডিসার্টেশন আর থিসিস, যেটা আমরা সামনে ডিসার্টেশন ক্ষেত্রে আমরা ডিসার্টেশন শব্দটা ব্যবহার করি, আর পিএইচডি ক্ষেত্রে আমরা থিসিস কথাটা ব্যবহার করি। পিএইচডি ক্ষেত্রে থিসিস কথাটা ব্যবহার করি। পিএইচডি হতে পারে, ডিলিট হতে পারে, ডিএসসি হতে পারে। আর এমফিল এর ক্ষেত্রে আমরা ডিসার্টেশন কথাটা বলি। কিন্তু এই ডিসার্টেশন এবং থিসিস এই দুটো শব্দের মধ্যে কোনো পার্থক্য তেমন কিছু নেই, অনেক জায়গাতে এটা ডিসার্টেশনই বলা হয়। কিন্তু যাই হোক, এটা ডিসার্টেশন কাকে বলা হবে বা থিসিস কাকে বলা হবে, দেখো, ডিসার্টেশনের ক্ষেত্রে বলছি এ ডকুমেন্ট রিটেন ফর ডিগ্রিজ লাইক এমফিল প্রেজেন্টিং দ্য অথার্স ফাইন্ডিংস রিলেটিভলি লোয়ার ইন কম্পারিজন টু পিএইচডি। পিএইচডিতে কি বলছি, এ বাউন্ড ডকুমেন্ট ফর্মালি সাবমিটেড ইন সাপোর্ট অফ এ ক্যান্ডিডেচার ফর এ হায়ার ডিগ্রি অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন লাইক পিএইচডি, ডিলিট, ডিএসসি এটসেট্রা, প্রেজেন্টিং দ্য অথার্স ওন রিসার্চ অ্যান্ড অরিজিনাল ফাইন্ডিংস। কি কি হবে? এ বাউন্ড ডকুমেন্ট, এই ছড়িয়ে ছিটিয়ে পাতাগুলো থাকলে হবে না, একটা বইয়ের মতো বাউন্ড ডকুমেন্ট, ফর্মালি সাবমিটেড। এই ফর্মালি সাবমিটেড ব্যাপারটা বুঝতে হবে। তুমি আজকেই 2 লাইন লিখে গিয়ে জমা দিলে আর কালকে আর 2 লাইন লিখে, এরকম জিনিসটা নয়। তোমাকে নির্দিষ্ট সময়, তোমাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে সিলেক্টেড হবে, তারপরে তোমার রেজিস্ট্রেশন হবে, তারপর তোমাকে 2 বছর সময় দেওয়া হবে, যে 2 বছর আগে তুমি সাবমিট করতে পারবে না। তোমাকে সেই নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে 3 বছরের মাথায় ওটাকে বাউন্ড ভলিউম করে, তার আগে তোমার কি বলবো, রিসার্চ অ্যাডভাইসরি কমিটির মতামত, তারপরে প্রেজেন্টেশন দিতে হবে তোমার ডিপার্টমেন্টে, এবং ডিপার্টমেন্টের বাইরে 1-2 পাবলিকেশন লাগবে অন্য জার্নালে, মানে ওই প্রফেশনাল জার্নালে। তারপরে তোটা জমা হবে, তারপরে জমা হবে ফর্মালি সাবমিটেড। ফর্মালি সাবমিটেড কথাটা মানে বুঝতে পারলে?
ঠিক আছে? তেমনি হ্যাঁ, টার্ম পেপারও একটা রিসার্চ প্রোডাক্ট, মনোগ্রাফও একটা রিসার্চ প্রোডাক্ট, প্রজেক্ট সেটাও রিসার্চ প্রোডাক্ট, রিসার্চ রিপোর্ট। আমরা রিপোর্ট কথাটা ব্যবহার করি, এগুলো সবই হচ্ছে রিসার্চ, যেগুলোকে তথ্য সংগ্রহ করে তার উপরে নিজের কিছু বক্তব্য যোগ হবে, সেগুলো সবই রিসার্চ। রিসার্চ প্রোডাক্ট বলতে একাডেমিক পেপার হতে পারে, টার্ম পেপার হতে পারে, মনোগ্রাফ হতে পারে। মনোগ্রাফ হচ্ছে একটা সিঙ্গেল থিমের উপরে অনেকটা লেখা। ডিসার্টেশন হতে পারে, প্রজেক্ট রিপোর্ট হতে পারে, কখনো কখনো বই। ধরো কেউ এত মানে রিসার্চ করেছে কিন্তু তার ওই ফর্মালি ওটাকে জমা দেওয়া কোনো ইউনিভার্সিটির ছাত্র হওয়া তার পক্ষে আর সম্ভব নয়, তখন সেটা একটা বই হিসাবে প্রকাশ করতে পারে, সেটা একটা থিসিস হতে পারে, রিসার্চ ওয়ার্ক হতে পারে। অনেক সময় তাই হয়ও, তাদের ফর্মালিটিজ মেনটেন করা, তারপরে সমস্যা বই একটা লিখবে, বুঝতে পারছো? থিসিস হতে পারে। তো এইগুলো সবই হচ্ছে all these are different from general articles or essays based on the available data information, secondary sources published in newspaper etc. আমরা যেসব, আমি যেমন এইসব বাইরে কিছু লেখালেখি করি, সেগুলোকে ঠিক রিসার্চ বলা যাবে না। আমি কোনো পত্রিকায় লিখলাম, কোনো জায়গায় কবিতা লিখলাম, এইগুলো কিন্তু হবে না। তাহলে এগুলো এরকম ভাবে বিষয়গুলো আসছে। এবার এটা ইউজিসি প্রপোজাল এখন আর নাই। হ্যাঁ, সিনপসিস, রিসার্চ প্রপোজাল যেটা তৈরি করতে হবে, যেটা নিয়ে তুমি যাবে, এটার মধ্যে কি কি জিনিস থাকে? প্রথমে রিসার্চ সিনপসিস 3 বার লাগে দিতে হয়। মোটামুটি একটা রিসার্চ করার ক্যারিয়ার 3 বার 3 রকমের সিনপসিস বা রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হয়। প্রথমে তুমি অ্যাডমিশনে যখন যাচ্ছ, তখন একটা প্রিলিমিনারি সিনপসিস বা রিসার্চ প্রপোজাল নিয়ে যাচ্ছ। তারপরে 2 বছর পরে কাজ করার পরে তোমাকে আবার প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, তখন একটা মিড টার্ম সিনপসিস দিতে হবে, বা যে কোনো সময় মিড টার্ম তোমার কাছে চাইতে পারে। আর তারপরে জমা হয়ে যাওয়ার সময় ফাইনাল একটা সিনপসিস দিতে হবে সেটাকে। তাহলে আমি বলতে পারি প্রিলিমিনারি সিনপসিস, মিড টার্ম সিনপসিস আর ফাইনাল সিনপসিস, 3 রকমের। এই সব রকমের মধ্যেই এই 3-4টে পয়েন্ট কিন্তু থাকবে। কি কি পয়েন্ট? এর প্রভিশনাল টাইটেল, এটা কিন্তু টাইটেল তোমাকে দিতে হবে। কেমন টাইটেল হবে? which indicating the broad area to which the topic belongs and the research gap. টাইটেলটা এমন হবে, সেটা টাইটেলটা দেখলে বোঝা যাবে যে তুমি কোন এরিয়াতে কাজ করবে এবং রিসার্চ গ্যাপটা কি। আমরা যেসব টাইটেল গুলো করি সবসময় কিন্তু অত ভালো টাইটেল হয় না, গোল গোল হয়ে যায়। এখানে কিন্তু বলা হচ্ছে যে পরিষ্কার তোমার ডোমেন অফ, যে ডোমেনে তুমি রিসার্চ করবে সেটা বোঝাবে, এবং রিসার্চ গ্যাপটাও তার মধ্য দিয়ে ইমপ্লয়েড হবে, তবে সেটা ঠিকমতো হবে। তাহলে প্রফেশনাল টাইটেল ইন্ডিকেটিং দ্য রিসার্চ ব্রড এরিয়া টু হুইচ দ্য টপিক বিলংস এন্ড দ্য রিসার্চ গ্যাপ। 2 নম্বর পয়েন্ট তার মধ্যে থাকবে, টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ। টাইটেল অত সহজে করা যায় না, এবং এই টাইটেলটা যখন রেজিস্টার্ড হয়ে যায় তারপর কিন্তু দুম করে পাল্টানো যায় না, পাল্টাতে আবার অনেকটা সময় লাগে। পুটিং ফরওয়ার্ড এ প্রভিশনাল কন্টেনশন আর আর্গুমেন্টেশন রিফ্লেক্টিং দ্য প্রপোজড ওয়ার্ক, তুমি যেটা করতে চাইছো তার পিছনে যুক্তি তর্ক বক্তব্যটা কি, সেটাকে খুব সংক্ষেপে টাইটেলটা তুমি করলে। তারপরে দাদা আমি ধরে নিচ্ছি তুমি 3 পাতার বেশি লিখবে না, 500 ওয়ার্ডের বেশি হওয়ার কথা না, 500-600 ওয়ার্ড ঠিক করে দেয়, আরো কম হতে পারে, আমি ধরে নিচ্ছি 3 পাতা। তাহলে তুমি 1 পাতা বা 1.5 পাতা ধরে তুমি মূল বক্তব্যটা লিখবে। সেটিং ফর দ্য আউটলাইন অ্যান্ড স্কোপ, এই যে তারপরে তুমি লিখবে কতগুলো চ্যাপ্টার হলো, কতগুলো কি ব্যাপার, কতদিন সময় লাগবে, সেগুলো আউটলাইন স্কোপটাকে নির্দিষ্ট করে দিলে। তো এই পর্যন্ত আমার রিসার্চের বিষয়, এর বাইরেটা আমি করবো না, এটাই পর্যন্ত। তারপরে বলতে হবে যে তুমি কি ধরনের পদ্ধতি প্রকরণ ভেবেছো, মেথোডোলজিটা কি, সেটা আমি ধরে নিচ্ছি একটা প্যারাগ্রাফ হলেও চলবে ফিলোসফির ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আমি বেশি লাগবে, ফিলোসফির ক্ষেত্রে একটা প্যারাগ্রাফ। আর আইডেন্টিফাইং দ্য মেন সোর্সেস অফ ইনফরমেশন, তুমি যে রিসার্চটা করে হয়েছো, তথ্যগুলো কোথেকে আসবে, কোথা থেকে তথ্য সংগ্রহ করবে, নতুনগঞ্জ বাজার থেকে, সেটা বলতে হবে যে মেন সোর্সেস অফ ইনফরমেশনটা তুমি কোথেকে নেবে। সেটাকে বলা হয় একটা ওয়ার্কিং বিবলিওগ্রাফি যোগ করতে হবে, একটা ওয়ার্কিং বিবলিওগ্রাফি, কাজ চলার জন্য প্রাথমিকভাবে একটা বিবলিওগ্রাফি। তাহলে এই সব বিষয়গুলো যখন থাকবে একটা প্রপোজাল, রিসার্চ প্রপোজালের মধ্যে। এটা আমি একটু জিজ্ঞাসা করছি, দেখো এই বিষয়টা বুঝতে পারছো কিনা, তাহলে এর পরের স্টেপটাই তোমাদের রিসার্চ করতে গেলে এই জিনিসটা লাগবে। বলো, কারোর কোনো বক্তব্য আছে? হ্যালো, এইখানেই আমার সমস্যা হয়। সুজয়, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, এই যে পয়েন্টস গুলো বললাম এটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই হ্যাঁ সা বলে দিলে ব্যাপারটা মিটে যায়, তাই না? আর কিছু বলতে হয় না। তাহলে তা
তাহলে আমাকে প্রপোজাল লিখতে গেলে এই বিষয়গুলো থাকবে। আর প্রথম বিষয় কি বললাম, একটা টাইটেল, এমন টাইটেল হবে সেটা দেখলি ও একটা এই বিষয়ে কাজ করে না, ও তোমার এইটাই হচ্ছে গ্যাপ, বোঝা যাবে টাইটেলটা এমন সুন্দর হবে। আর তোমার ওই ওই রিসার্চের মূল বক্তব্যটা খুব সংক্ষেপে যুক্তিতর্ক দিয়ে এক পাতা 1.5 পাতা লিখলে, তারপরে তোমার কতদিনের কাজ কিভাবে করবে তার চ্যাপ্টার ডিভিশন করলে, তারপরে তুমি কোন পদ্ধতি মূল্যে কাজটা হবে তার একটা লিখলে, মানে আমি দেখি ওটা একটা প্যারাগ্রাফ ফিলোসফি ক্ষেত্রে। আর মেন সোর্সেস অফ ইনফরমেশন একটা বিবলিওগ্রাফি তোমাকে অ্যাড করতে হবে, যে আমি আপাতত এই আমি ধরো 20টা আমি আপাতত 50টার মতো বই দেখেছি, কিন্তু এই 20টা বই আমার সব থেকে বেশি কাজে লাগবে, দিয়ে তুমি 20টা বইয়ের নাম দিই, ব্যাস। এটা হচ্ছে রিসার্চ প্রপোজাল। হ্যাঁ, এরপরে দেখো থিসিস রাইটিং এর ভিতরের ব্যাপারটা, এটা খুব সংক্ষেপে আমি বলে দেবো, এটা এখনই লাগবে বলে মনে হয় না, জানি না আগে। একটা থিসিস লিখতে গেলে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, একটা মেন পার্ট থাকে, আর কন্টেক্সচুয়াল পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে কি থাকে, টাইটেল পেজ থাকে, সুপারভাইজার সার্টিফিকেট থাকে, প্রিফেস থাকে ইনক্লুডিং অ্যাকনলেজমেন্ট, কন্টেন্ট লিস্ট আর ইনক্লুডিং টেবল চার্টস ইফ এনি, আর ইন্ট্রোডাকশন স্টেটমেন্ট অফ দ্য রিসার্চ প্রবলেম। এইটা সবটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি পার্ট, এটা প্রত্যেকটা থিসিসে থাকে। তারপরে মেন পার্টের মধ্যে সিস্টেমেটিক প্রেজেন্টেশন অফ দ্য ডেটা আর্গুমেন্টেশন in chapters, including sections, subsections if needed, with parenthetical note, footnote, and endnote references wherever necessary. মেন পার্টের মধ্যে তোমাকে রেফারেন্স দিতে হবে আর কনক্লুশন। আর কিছু থাকে কনটেক্সচুয়াল পার্ট, যেমন অ্যাপেন্ডিক্স করে কেউ কেউ, বিবলিওগ্রাফি যেটা বলা হয়, ইন্ডেক্সিং, এগুলো সবই হচ্ছে তোমার থিসিসের অংশ। এইভাবে একটা থিসিস দেখবে এইসব বিষয়গুলো থাকে। আচ্ছা, থিসিস রাইটিং কোঠারি যেভাবে বলছে আর কি, আমি এগুলো আর এখন বলবো না, কোঠারি বই দেখা। হ্যাঁ, নোটস অ্যান্ড রেফারেন্সেস, যেটা ওই রেফারেন্সিং কথাটা আছে, যে তুমি কারোর কোনো কথা উদ্ধৃত করে তোমার বক্তব্যটাকে সমর্থন করার চেষ্টা করছো, তাহলে যার বক্তব্য উদ্ধৃত করছো সেই বক্তব্যটা উদ্ধৃত করার নির্দিষ্ট ফরম্যাট আছে, নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেই নির্দিষ্ট নিয়ম কানুন তোমাকে মেনে তারপরে কাজটা করতে হবে, তারপরে বিষয়টা বলতে হবে, তা না হলে হবে না। হ্যাঁ, তাহলে এখানে দেখো, আমি প্রথমে যেটা বলছি যে ভিতরের যে একটা তো শেষে একটা বিবলিওগ্রাফি হয়, সেটা আমি পরে আসছি। প্রথমে দেখবে অনেক বইতে দেখবে মাঝখানে কথা বলতে বলতে 1 নম্বর 2 নম্বর লেখা আছে, দিয়ে নিচের দিকে ফুটনোটে কিছু কথা বলা আছে, এগুলোকে বলা হয় নোট দেওয়া। এই নোট 3 রকমের হয়, একটা ফুটনোট, একটা এন্ড নোট, একটা প্যারেনথেটিক্যাল নোট। ফুটনোট হচ্ছে যেখানে তুমি রেফার করছো, যেখানে কোট করছো, সেই পাতার একদম নিচেতে ফুটনোট। আর এন্ড নোট যে একটা চ্যাপ্টারের শেষে বা সব লেখাগুলো হয়ে যাওয়ার পর, এখন যে অবস্থা দাঁড়িয়েছে আমাদের ইউনিভার্সিটিতে, তাদের বলতে সব চ্যাপ্টার শেষে সব লেখা হয়ে গেলে, কনক্লুশন হয়ে গেলে, তারপরে সব চ্যাপ্টার ওয়াইজ তুমি এন্ড নোট দাও, তাকে বলে এন্ড নোট। আর একটা আছে প্যারেনথেটিক্যাল নোট, লিখতে লিখতে মাঝখানে খুব সংক্ষেপে একটা নোট দেওয়ার ব্যাপার আছে। সেটা কিরকম, তুমি ধরো পিটার সিঙ্গারের বইটা তুমি ব্যবহার করেছো, একটা জায়গায় পেজ নাম, তখন লিখলে সিঙ্গার দিয়ে লিখলে 2010 দিয়ে ড্যাশ দিয়ে 12, এরকম একটা ছোট্ট করে লেখা। এখন ছোট্ট করে লেখা মানে সেটা দেখলেই বোঝা যাবে যে তুমি পিটার সিঙ্গারের 2012-তে প্রকাশিত এই বইয়ের এক পাতায় আছে। তুমি এই বইটার রেফারেন্স, কমপ্লিট রেফারেন্সটা কোথায় পাওয়া যাবে, ওই যে বিবলিওগ্রাফিতে থাকবে। এটা বলে প্যারেনথেটিক্যাল নোট। কারণ যখন তুমি প্যারেনথেটিক্যাল নোট দেবে, তখন সব কথা ব্র্যাকেটের মধ্যে লিখতে গেলে তোমার কিন্তু অ্যাটেনশন থাকবে না, মানে পুরো একটা লাইন হয়ে যাবে, সেটা কোনো একদম বিশ্রী দেখাবে। সেই জন্য প্যারেনথেটিক্যাল নোট লিখতে গেলে খুব সংক্ষেপে লিখতে হবে, এবং তার ডিটেলসটা পাওয়া যাবে বিবলিওগ্রাফিতে। বিবলিওগ্রাফি মানে তুমি এ পর্যন্ত যত বই ব্যবহার করলে তাকে বলে ওয়ার্ক সাইটেডও বলা হয়, বিবলিওগ্রাফি বলা হয়। সেইগুলোকে তুমি একদম সব লেখার শেষে একটা লিস্ট বানিয়ে দিলে। এই নোটের ক্ষেত্রে যেভাবে দিতে হয় বিবলিওগ্রাফিতে সেরকমই দিতে হয়, কিন্তু সামান্য কিছু ফরম্যাটে পার্থক্য আছে, সেগুলো আমি পরে বলছি। কিন্তু এগুলো করতে গেলে এন্ড নোট, ফুট নোট, প্যারেনথেটিক্যাল নোট যাই বলো না কেন, বিবলিওগ্রাফি যাই বলো না কেন, নির্দিষ্ট ফরম্যাট, নির্দিষ্ট কনভেনশন টু বি ফলোড, নির্দিষ্ট ফরম্যাট ফলো করতে হবে, নির্দিষ্ট কনভেনশন ফলো করতে হবে, তা নাহলে কিন্তু হবে না।
এখানে আমরা বিবলিওগ্রাফির ক্ষেত্রে দুটো ফরম্যাট আমরা আমরা বলে থাকি, আরো অনেক আছে, এমএলএ ফরম্যাট, এপিএ ফরম্যাট। এরা দুটো অর্গানাইজেশন, ইন্টারন্যাশনালি খুবই প্রতিষ্ঠিত অর্গানাইজেশন। তারা প্রতি বছর এগুলো নিয়ে চর্চা করে, কনভেনশন করে, গোটা পৃথিবীর লোকজনকে ডাকে যে কি হবে না হবে, নতুন একটা বিষয় এসছে, এটা কিভাবে অ্যাড করবে, কিভাবে ছাত্ররা লিখবে, সে বিষয় নিয়ে। সেই জন্য এমএলএ হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, আর একটা হচ্ছে এপিএ হচ্ছে এটা হচ্ছে ফিলসফিক্যাল আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। তারা এইগুলোকে মেনটেন করে। সেজন্য এরা প্রতি বছর একটা করে বই বের করে যে আমরা এই বছরে নতুন কি করলাম না করলাম। তাহলে এদের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ব্যবহার করতে হবে। আমরা হিউম্যানিটিস এর ক্ষেত্রে যেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমার এমএলএ ফরম্যাটটাই ব্যবহার করি, যদিও হিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এপিএ ফরম্যাটটা বেটার হতে পারে, কিন্তু যাই হোক না কেন তুমি একটা নির্দিষ্ট ফরম্যাটই ব্যবহার করতে হবে। তুমি কখনো এমএলএ ফরম্যাট ব্যবহার করলে, কখনো এপিএ করলে, কখনো চিকাগো, আর আছে চিকাগো স্টাইল, হার্ভার্ড স্টাইল, এরকম আরো কিছু আছে। কোনো একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি বলে দিতে পারে এরকম করতে হবে। বর্ধমান স্টাইল যদি থাকে তাহলে বর্ধমান স্টাইলটা তোমাকে ফলো করতে হবে, বর্ধমান বিশ্ববিদ্যালয় হলে। এরকম একটা বিবলিওগ্রাফির নির্দিষ্ট ফরম্যাট আছে, নির্দিষ্ট স্টাইল আছে, নির্দিষ্ট কনভেনশন আছে। যেমন এমএলএ এর ক্ষেত্রে তুমি যদি জানতে চাও তাহলে এই যে ওয়েবসাইটে দেওয়া আছে http://www.mla.org, এখানে সব তথ্য পেয়ে যাবে যে কিভাবে ইনফরমেশন দেওয়া হবে। যেমন এখানে বলে যে বই হলে কেমন ভাবে লিখতে হবে এমএলএ ফরম্যাটে। বই হলে বলছে অথার্স লাস্ট নেম প্রথমে দিতে হবে, দিয়ে কমা দিতে হবে, তারপরে ফার্স্ট নেম। এই ফার্স্ট নেম বলতে কিন্তু মিডল নেমটাও বুঝিয়ে যাবে যদি থাকে। তারপরে বুক টাইটেলটাকে ইটালিকে দিতে হবে, ইটালিক স্পট। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন, বইটার সম্পর্কে যদি সেকেন্ড এডিশন বা ধরো সাউথ এশিয়ান এডিশন এসব নাম থাকে, অ্যাডিশনাল ইনফরমেশন বা সাবটাইটেল যদি থাকে। সিটি অফ পাবলিকেশন, কোথা থেকে বেরিয়েছে, কোলন পাবলিকেশন কোম্পানি, কোন পাবলিশার বের করেছে, কমা পাবলিকেশন ইয়ার বা ডেট। একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটে তোমাকে করতে হবে। যেমন এখানে যেমন একটা বইয়ের নাম দেওয়া আছে টমাস বি আলেনের লেখা, বইটার নাম হচ্ছে ভ্যানিসিং ওয়াইল্ড লাইফ অফ নর্থ আমেরিকা। সেই বইটা রেফারেন্স আমি যদি বিবলিওগ্রাফিতে রাখি তাহলে এইভাবে লিখতে হবে, টাইটেলটা আলেন ডট কমা টমাস বি, ভ্যানিসিং ওয়াইল্ড লাইফ অফ নর্থ আমেরিকা, ইটালিকে হলো। এবার কোথা থেকে বেরিয়েছে, ওয়াশিংটন থেকে। ওয়াশিংটন একটা শহর আছে, ওয়াশিংটন আবার একটা স্টেট আছে, সে ওয়াশিংটন ডিসি বলতে হবে, ডিস্ট্রিক্ট সিটি ওয়াশিংটন। ওয়াশিংটন ডিসি কোলন ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, এরা পাবলিশার, এবং কত সালে 1974 ডট। একবারে নির্দিষ্ট ফরম্যাট আছে এমএলএ ফরম্যাট ব্যবহার করতে হলে ওইটাই ব্যবহার করতে হবে। দুজনের যদি নাম থাকে, দেখো দুজনের নাম থাকলে প্রথম যে নামটা থাকবে তারই সারনেমটা আগে আসবে, টাইটেলটা আগে আসবে, আর মূল নামটা পরে চলে যাবে। দ্বিতীয় জনের যেমন আছে সেমন থাকবে। যেমন এখানে বেয়ার্ড সার্লেস অ্যান্ড মার্টিন লাস্ট যেমন আছে থেকে যাচ্ছে। আর বেয়ার্ড সার্লেসের ক্ষেত্রে সার্লেস কমা বেয়ার্ড, এ রিডার্স গাইড টু সায়েন্স ফিকশন ডট, ওটাকে ইটালিক হলো, ডট হলো। তারপর নিউ ইয়র্ক কোলন প্লেস অফ পাবলিকেশন, ফ্যাক্টস অন ফাইল ইন কানেকটিকাট, একটা পাবলিশারের নাম, 1979 ডট। ঠিক এইভাবে তোমাকে কিন্তু করতে হবে, একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। জার্নাল হলে কিভাবে লিখতে হবে, এখানে জার্নাল এমএলএ ফরম্যাট দেওয়া আছে। যেমন দেবাশিস বাবুর লেখা দুটো আমি উল্লেখ করেছি, দেবাশিস গুহ, তাহলে গুহ কমা দেবাশিস ডট। হ্যাঁ, এখানে কিন্তু পেপারের নামটা বাই কোটেশন হবে, কোটেশন দিয়ে দেখো ডট এবং ডট কোটেশন দেওয়া হয়েছে, কোটেশনের মাধ্যমে। আর জার্নালটার নাম হচ্ছে জার্নাল অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ, সেটা ইটালিকা হবে, এটা বইয়ের মতো ইটালিকা হবে। ভলিউম নাম্বার, এখানে ভলিউম নাম্বার, কত নম্বর ভলিউম, কত নাম্বার এবং কোন সাল, এইভাবে দিতে হবে। বুঝতে পারছো? তার এগুলো নির্দিষ্ট ফরম্যাটে দিতে হবে। এপিএফ ফরম্যাট একটু আলাদা। হ্যাঁ, এপিএফ ফরম্যাটের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। এখানে বলছে অথার্স লাস্ট নেম, ফার্স্ট ইনিশিয়াল, এখানে পুরো নামটা লেখা হবে না। এই যেমন আলেন টমাস বি ছিল, এখানে আলেন টি ডট, টাইটেলটা ফুল লেখা হবে, নামটা খুব সংক্ষেপে। তার এর নির্দিষ্ট ফরম্যাট আছে। তারপরে বলছে যে ফার্স্ট ইনিশিয়াল, পাবলিকেশন ইয়ার আর ডেটটা আগে লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ বইয়ের নামটা লেখার আগেই
তোমাকে পাবলিকেশন ডেট ইয়ারটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলতে হবে, ওখানে যেটা শেষে লেখা ছিল। তাহলে এইভাবে নির্দিষ্ট ফরম্যাট তোমাকে ফলো করতে হবে, হয় এপিএ নয় এমএলএ, বা তুমি যদি মনে করো যে হার্ভার্ড স্টাইল, চিকাগো স্টাইল, অক্সফোর্ড স্টাইল আর নির্দিষ্ট ফরম্যাটে করবে, সেটাও করতে হবে, বলে দিতে হবে তোমাকে আমি এই ফরম্যাট ব্যবহার করছি, সেটা মেথোডোলজি অংশে বলবে। এই যে বিবলিওগ্রাফি কতগুলো নাম এমএলএ ফরম্যাট লেখা হয়েছে, ধরো রিসার্চ মেথোডোলজি স্টেপ বাই স্টেপ গাইড ফর বিগিনার্স, বইয়ের নাম। তাহলে রঞ্জিত কুমারের লেখা, তাহলে কুমার রঞ্জিত, হ্যাঁ, এডিশন ইন পার্সন 4th এডিশন, দিল্লি, সেজ ইন্ডিয়া 2014। এইভাবে তোমাকে লিখতে হবে। যেমন এই বইটা অনেক সময় পড়ানো হয়, 3 জনের লেখা, রাইটিং, রিডিং এন্ড রিসার্চ, রিচার্ড ভিট, ক্রিস্টোফার গোল্ড অ্যান্ড জন ক্লিফোর্ড। তার মধ্যে প্রথমের নামটা যেটা আছে রিচার্ড ভিট, ওই ভিটের নামটা আগে, ভিট কমা রিচার্ড, আর বাকি ক্রিস্টোফার গোল্ড এটা পরিবর্তন হয়েছে, ডট। রাইটিং, রিডিং এন্ড রিসার্চ ইটালিক, তারপরে 2nd এডিশন লিখতে হবে। এটা বোল্ড হয়ে গেছে, বোল্ডের জন্য কিছু ব্যবস্থা নেই, বোল্ড না হওয়ার কোনো কারণ হয়ে গেছে। আচ্ছা, তারপর নিউ ইয়র্ক বলুন, ম্যাকমিনাল পাবলিশিং কোম্পানি, 1990 ডট। এইরকম ভাবে তোমাকে নির্দিষ্ট ফরম্যাট ফলো করতে হবে। আর একটা বিষয় না বললেই নয়, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স। যে রিসার্চ এথিক্স তোমাদের টপিকটা আছে, এখানে বলা হচ্ছে যে তুমি যে কোনো ধরনের হিউম্যান বিহেভিয়ার, যে কোনো ধরনের হিউম্যান বিহেভিয়ার, তার একটা ভালো মন্দ, উচিত অনুচিত প্রশ্ন আছে, নৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা সেই প্রশ্নটা আছে। রিসার্চ একটা কাজ, সেই কাজেরও এথিক্স আছে। আর রিসার্চের উপর ভিত্তি করে যদি কোনো কিছু পাবলিশ করবে, তারও কিছু নিয়ম নীতি আছে। সেজন্য এখন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স বলে একটা পেপার সব বাইকে পড়ানো হচ্ছে তোমার পিএইচডি কোর্স ওয়ার্কে। রিসার্চ এথিক্স আছে, পাবলিকেশন, এর পরটা সম্পর্কিত, রিসার্চ এথিক্স এবং পাবলিকেশন এথিক্স। কেউ হয়তো রিসার্চ করে পাবলিশ করলো না, সেজন্য সেখানে রিসার্চ এথিক্স কথাটাই গুরুত্বপূর্ণ, কিন্তু রিসার্চের সঙ্গে পাবলিকেশনের একটা সম্পর্ক আছে, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স বলা হচ্ছে। এখানে কি কি বিষয় আছে বলছে, রিসার্চ এথিক্স ইনভলভ দ্য অ্যাপ্লিকেশন অফ ফান্ডামেন্টাল এথিক্যাল প্রিন্সিপলস টু এ ভ্যারাইটি অফ বিহেভিয়ার্স রিলেটেড টু রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস। রিসার্চ পাবলিকেশন সম্পর্কিত যে বিভিন্ন ক্রিয়াকর্ম, তার মধ্যে এথিক্যাল প্রিন্সিপাল গুলো মানে ব্যবহৃত হচ্ছে কিনা, মানা হচ্ছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ। These include the design and implementation of research project involving experimentation of human. তুমি মানুষের উপর গবেষণা করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, তখন নির্দিষ্ট নিয়ম আছে, ইনফর্ম কনসেন্ট এসব আছে। অ্যানিমেলের উপর করতে হলে অ্যাজ পার গাইডলাইন্স আছে, মানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স মেনে করতে হবে। ভেরিয়াস অ্যাসপেক্টস অফ একাডেমিক মিসকন্ডাক্ট অ্যান্ড স্ক্যান্ডালস, একাডেমিক অনেক মিসকন্ডাক্ট হয় সেগুলো, যেমন সাচ অ্যাজ ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা রক্ষা করতে পারলাম না, আমি প্রশ্ন বলে দিলাম ক্লাসে। ফ্রড, মানে হয়তো নয় করে দিচ্ছি, বা একদম ভুল তথ্য সংগ্রহ দিতে পারি। আর ফেব্রিকেশন অফ ডেটা, এটা হয়তো নয় করা, মানে আমি ডেটাটা যেমন পেয়েছি সেটাকে আমি পাল্টে দিয়েছি আমার প্রয়োজন মতো, এগুলো ফেব্রিকেশন অফ ডেটা। তাহলে ফ্রড, ফেব্রিকেশন অফ ডেটা, এই সবগুলো। হ্যাঁ, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম মানে হচ্ছে যে তুমি অন্যের কাছে তথ্য নিয়েছো, কিন্তু সেটা তুমি বলনি, স্বীকার করনি। এখন রিসার্চ করতে গেলে অলরেডি যে রিসার্চ হয়েছে, অলরেডি যেটা রিসার্চ হলো, সেই রিসার্চ গুলো তোমাকে নীতি সরি তাহলে বিষয়টা দাঁড়ালো যে আমাকে এই জায়গাটা দেখতে হচ্ছে যে প্লেগিয়ারিজম কাকে বলে। এটা আমি একটুখানি বলে দিচ্ছি, দিয়ে শেষ করব। যেমন এখানে অনেস্টি, রিভিউ প্রসেস কিরকম হবে, এথিক্যাল স্ট্যান্ডার্ড, অথরশিপ, গিফট অথরশিপ, অনেক কিছু বিষয় আছে। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? অনেকগুলি ইস্যু আছে, অনেক পুরো প্রক্রিয়াটার মধ্যে সততা থাকছে কিনা, রিভিউ প্রসেসটা কেমন হবে, এখন একটা জার্নাল তোমার কোনো একটা লেখা পাঠিয়েছে, পাবলিশ করা যাবে, রিভিউ প্রসেসটা কেমন হবে, এথিক্যাল স্ট্যান্ডার্ডস আছে,
এসব আছে অথরশিপ, আমি লিখলাম দিয়ে আমার অন্য কারোর নামে, আমার ছেলের নামে বা অন্য কোনো ছাত্রের নামে ছাপিয়ে দিলাম, হবে না। তার নির্দিষ্ট বিষয় আছে। এইগুলো অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো অন্যরকম ভাবে, যে অবজেক্টিভিটি অফ ডেটা, রেসপেক্ট ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, সোশ্যাল রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, নন ডিসক্রিমিনেশন অফ রিসার্চ পার্সোনাল, sabotage of experiments, supervisor relation, research materials lost in the mail, avoiding plagiarism। অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। আরে বাবা, কথা বলবো না ভাবতে পারি না। সরি, আচ্ছা, আমি এখানটা বলতে চাইছি অবজেক্টিভিটি অফ ডেটা, অর্থাৎ রিসার্চ করে যেটা পেলাম, যা পেলাম সেটা কি তোমাকে রাখতে হবে, নিজের মতো করে সাজালে হবে না। আর রেসপেক্ট ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, অর্থাৎ যে জিনিসটা আবিষ্কার করেছে, যে জিনিসটা লিখেছে, যার যেটা সম্পত্তি, তাকে, মানে এখানে একাডেমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলা হচ্ছে, তাকে রেসপেক্ট দিতে হবে, তাকে স্বীকার করতে হবে। আর আমি সমাজ থেকে পয়সা নিচ্ছি, সামাজিক দায়িত্ববোধ থাকবে। রিসার্চ পার্সোনালদের মধ্যে মানে নন ডিসক্রিমিনেশন, কাউ ডিসক্রিমিনেট করা চলবে না। তারপরে সুপারভাইজার সঙ্গে সুপারভাইজার সম্পর্ক কেমন হবে, এইসব বিষয় আছে। আর অ্যাভয়েডিং প্লেজিয়ারিজম, এই প্লেজিয়ারিজমটা আমি একটুখানি বলবো কাকে বলে। এই যে দ্য রংফুল অ্যাপ্রোপ্রিয়েশন আর ক্লোজ ইমিটেশন, দেখা যাচ্ছে, আমি এটা একটুখানি বলে দিচ্ছি, দেখো, দ্য রংফুল অ্যাপ্রোপ্রিয়েশন আর ক্লোজ ইমিটেশন or purloining and publication of another author's language, thoughts, ideas or expression and the representation of them as one's own original, এটাকে প্লেজিয়ারিজম, প্লেজিয়ারিজম উচ্চারণ করে, কেউ প্লেজিয়ারিজমও বলছে। তার মানে রংফুল অ্যাপ্রোপ্রিয়েশন, অন্যেরটাকে নিজের বলে চালানো, আত্মসাৎ করা। ক্লোজ ইমিটেশন, একবারে প্রায় একই রকম ভাবে বলা, অন্য একজন বলেছে তুমি প্রায় একই রকম ভাবে বলছো। আর পারলয়নিং এন্ড পাবলিকেশন অফ অ্যানাদার অথার্স ল্যাঙ্গুয়েজ, থট অ্যান্ড আইডিয়া, অন্যের ভাষা, অন্যের চিন্তা, অন্যের আইডিয়া, অন্যের এক্সপ্রেশন তুমি এদিক ওদিক করে নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছো। এইটা প্রবলেমেটিক। তুমি অন্যের জিনিস নিতে পারো, রিসার্চের ক্ষেত্রে আগে যেটুকু কাজ হয়েছে সেটার উপর নির্ভর করতেই হয়, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে স্বীকার করতে হবে, তোমাকে অ্যাকনলেজ করতে হবে। যদি অ্যাকনলেজ না করে তুমি এটা করো, তাহলে তোমার প্লেজিয়ারিজম, তোমাকে থিসিসটা একেবারে বাতিল। মানে এখন তো নিয়ম হয়েছে ওটা আগে চেক করে তারপরে সাবমিট করতে পারবে। In the sectors of academia and journalism, plagiarism is now considered academic dishonesty and a breach of journalistic ethics, subject to sanctions like expulsion, other severe career damage. এক্সপেল করে দিতে পারে, তোমার পুরো থিসিস, পুরো তোমাকে রিসার্চ স্কলার হিসাবে তোমাকে বাদ দিয়ে দিতে পারে। এইরকম বিভিন্ন বিষয় আছে। এগুলো অনেক রকমের প্লেজিয়ারিজম হয়। আমাদের এখন প্লেজিয়ারিজম চেক করার জন্য একটা সফটওয়্যার এসছে, সেই সফটওয়্যারের মধ্য দিয়ে যেতে হবে, এবং সফটওয়্যার যদি 10% মধ্যে হয় তাহলে তোমাকে ছেড়ে দেবে, তার অতিরিক্ত হলে তোমাকে কিন্তু আবার রিসাবমিট করতে হবে। প্লেজিয়ারিজম বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কত রকমের হয়। কেউ বলছে যে সাবস্ট্যান্সিয়াল প্লেজিয়ারিজম, কেউ বলছে মিনিমাল কেউ বলছে কমপ্লিট প্লেজিয়ারিজম, অনেক রকমের বিভিন্ন রকমের ভাগভূত হতে পারে, অনেক রকমের হয়। ডাইরেক্ট প্লেজিয়ারিজম, সেলফ প্লেজিয়ারিজম, অর্থাৎ আমার লেখাটাই, আমার নিজের লেখা একটা প্রবন্ধে বেরিয়েছে, আমি সেইটা আবার লিখলাম অন্য একটা প্রবন্ধে বা অন্য একটা বইতে। আমি যদি সেটা স্বীকার না করি, তাহলে আমি নিজের লেখাটাই আমি প্লেজিয়ারিজমের দায়িত্বে পড়ে যাবো। বুঝতে পারলে সেলফ প্লেজিয়ারিজম।
মোজাইক প্লেগেরিজম, মানে এখান থেকে ওখান থেকে একটু করে তুমি নিজের মতো করে সাজাচ্ছ, প্যাচ ওয়ার্ক, কিন্তু তুমি স্বীকার করছো না, এখানে সমস্যাটা। অ্যাক্সিডেন্টাল প্লেগেরিজম, তুমি হয়তো খেয়াল করোনি, কোটেশন দিয়েছো, দাওনি, বা কোনো বলছি খেয়াল করিনি, এইসব তথ্য কিন্তু, এসব কথা কিন্তু পরে আর শোনা হবে না জমা দেওয়ার সময়। ইন্টারনেট থেকে নিতে গিয়ে তো আজকাল হামেশাই হচ্ছে, বোঝাই যাচ্ছে না যে কে নিজে লিখেছে কে লেখেনি, ভয়ঙ্কর একটা অবস্থা। সেই জন্য শেষ একবারে সব থিসিস জমা দেওয়ার আগে ওই 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 সফটওয়্যারের মাধ্যম দিয়ে প্রমাণ হবে, তারপরে আনইনটেনশনাল যদি হয় যে আমি তো ভুল করে হয়ে গেছে, ছাড় পাবে না তুমি, একে বলে প্লেগেরিজম। প্লেগেরিজম অ্যাভয়েড করতে হলে কি করতে হবে, যা যা তুমি পেয়েছো অন্যের কাছ থেকে সেটা স্বীকার করো, যদি সেটা কমন নলেজ না হয়। কমন নলেজ হলে স্বীকার করার দরকার নেই, কমন নলেজ মানে যেগুলো অলরেডি অ্যাভেলেবেল ডেটা, হ্যাঁ, এবং সেটা যেমন সরকারি কোনো ডেটা অমুক তমুক, সেগুলো হয়তো কমন নলেজের মধ্যে পড়ে, সেটা তুমি স্বীকার না করলে চলবে, কিন্তু বাকিগুলো সবই তোমাকে স্বীকার করতে হবে কোথা থেকে পেয়েছো। অলওয়েজ ইউজ কোটেশন মার্কস ইফ ইউ ইউজ সামওয়ান এলসেস ওয়ার্ডস। কোটেশন মার্ক দিলে আমি বুঝতে পারি নিজের নয়, অন্য লেখা, কোটেশন মার্ক দিয়ে করতে হবে। At the beginning of a paraphrase section, so that what comes next is someone else's original. আর একটা বলছি যে যদি তুমি অ্যাভয়েড করতে চাও তাহলে অনেক সময় তুমি প্যারাফ্রেজ করতে পারো, মানে তার ভাষাটাকে, তার ভাবনাটাকে নিজের মতো করে কেটে ছেটে নিজের মতো করে নিজের বলতে পারো, তাকে বলে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং করতে গেলেও বলতে হবে যে প্যারাফ্রেজ যেখানে শুরু হচ্ছে যে আমি এই লেখাটা প্যারাফ্রেজ করছি, বা এটা প্যারাফ্রেজের শেষে বলতে হবে যে আমি এই বই থেকে করেছি। অ্যাভয়েড ওয়ানস ওন রিডান্ডেন্ট পাবলিকেশন, যেটা বললাম, আমার পাবলিকেশনকে আমি দুবার ব্যবহার করতে পারি না। Whenever you use ideas or information from a source but do not intend to quote the source directly, paraphrase. Whenever intend to quote, copy those words exactly on the note card and place them within the quotation mark. একদম যা আছে তাই বলতে হবে, তো সেখানে আবার দুটো শব্দ ভুল করলে কিন্তু হবে না। For any borrowed materials, carefully note the source and the page number minutely. Give full credit to the sources of all borrowed material. Observe the rules and convention for acknowledging sources. তোমাকে কনভেনশন মানতে হবে। এখানে যে তোমাদের দেখবে একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টের নাম হচ্ছে গাইডেন্স ডকুমেন্ট গুড একাডেমিক রিসার্চ প্র্যাকটিসেস, সেপ্টেম্বর 2020-তে বেরিয়েছে। এইখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসে। এখানে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে বলা আছে, সেখান থেকে তোমাকে এই ডকুমেন্টটা অনলাইনে পাওয়া যায়, এই ডকুমেন্টটা থেকেই তুমি বুঝতে পারো। রিসার্চ ইন্টিগ্রিটি বলে একটা ধারণা আছে, এইসব বিষয়গুলো করে এর মধ্যে তুমি পাবে। হ্যাঁ, আর এই যেটা আইসিটি বলছে তোমরা জানো, কম্পিউটার ব্যবহার করতে হবে, সফটওয়্যার, নেট সার্ফিং শিখতে হবে, এগুলো তো তুমি জানতেই পারছো। হ্যাঁ, তাহলে আমি এই পর্যন্ত বলে আমি এখানে থামবো। মানে তোমাদের জন্য যেটুকু বাকিটুকু তোমরা করে নিতে পারবে, যেটুকু মানে মোটামুটি আইডিয়াটা তোমাদের হলো। এবারে আইডিয়াটাকে কাজে লাগানোর জন্য তোমাকে বাড়তি কিছু পড়তে হবে, কিছু প্রশ্ন তার উত্তর খুঁজতে হবে, তবেই হবে। হ্যাঁ, এবারে আমি একটু তোমাদের জন্য রয়েছি, বলো কিছু জিজ্ঞাসা, বলো বলো। স্যার একটা জায়গা আমি বুঝতে পারলাম না, ওই যদি কোনো বই থেকে কনসেপ্টটা নিয়ে আমার মতো বুঝে লিখি সেটাও ফুটনোট বা এন্ড নোটে দিতে হবে, নইলে প্লেগিয়ারিজম হবে? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যদি তুমি কোট করতে না চাও তাহলে তুমি প্যারাফ্রেজ করো, তাহলে তুমি সেটাকে নিজের ভাষায় লেখো। কিন্তু ভাবটা যেহেতু তোমার নয়, ভাবনাটা যেহেতু তোমার নয়, তোমাকে বলতে হবে নিচেতে যে এটা অমুকের ভাবনাকে আমি নিজের ভাষায় বলেছি, সেটা নিচেতে নোট দিতে হবে। বুঝতে পেরেছ? মানে তুমি কোটেশনটা দিলে না, দিয়ে নিজের ভাষায় করতে পারো, কিন্তু তাতে কি প্রমাণ হবে যে তুমি এটুকু বলবে যে আমার উনি যেটা বলেছেন এই বইতে, তার জায়গা থেকে আমি এটাকে এরকম ভাবে বলছি, ঠিক আছে? সেই জন্য বলছে ওখানে তোমাকে একটা রেফারেন্স দিতে হচ্ছে, নোটে দিতে পারো। তা না হলে তো হচ্ছে না, কারণ তুমি অন্যের লেখাটাকেই তুমি ভাষাটাকে একটু চেঞ্জ করছো, ভাবটা তো সবটা চেঞ্জ করতে পারছো না। এখানে ভাব, ভাষা, হ্যাঁ, টার্মিনোলজি, সবগুলোকে ধরা হচ্ছে। একবারে পুরোটাকে বাদ দিয়ে করা সে তো মানে অত সহজ নয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার, ওই যেখানে পজিটিভিজম পোস্ট পজিটিভিজমটা বললেন, ওখানে পজিটিভিজমটা একটু বলবেন একবার ওখানটা। হ্যাঁ, রিসার্চের ক্ষেত্রে যেটাকে আমরা ন্যাচারাল সায়েন্স যেভাবে অগ্রসর হয়, বিভিন্ন বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ম্যাথটা বাদ দাও, বায়োলজি, তারা যেভাবে গবেষণা করে
হ্যাঁ, একবারে মাইনিউট মানে তথ্য এম্পিরিক্যাল ডেটা সংগ্রহ করে, পর্যবেক্ষণ পরীক্ষণ করে, তারপরে তার ভিত্তিতে ডেটা অ্যানালিসিস করে, হ্যাঁ, এবং তার ফলে কনফার্মেশন হাইপোথিসিস, এবং তারা আবার অঙ্কের মতো বলে দেয় যে এটা এত থেকে এত হলে এত হবে, এত থেকে এত, মানে একদম কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, একদম নিখুঁত। এখন এই পদ্ধতিটাকে বলা হয় পজিটিভিজম। তোমরা তো মানে ফিলোসফিতে শুনেছো কথাটা পজিটিভিজম, অগাস্ট কোঁৎ পজিটিভিজমের জনক বলা হয়। তার আগে পর্যন্ত পার্থিব ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা অতি পার্থিব বা পরাজাগতিক কিছু কিছু ধ্যান ধারণা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতাম। তাকে অতিক্রম করে গিয়ে বলে না, জগতের ঘটনা সবকিছু জাগতিক, এবং সেটা জাগতিক তথ্য প্রমাণ দিয়ে তার বিচার বিশ্লেষণ হবে। সেই ভাবনা থেকে পজিটিভিজমের জন্ম, যার সব থেকে বড় প্রকাশ হচ্ছে এমপ্রিসিজম। রেশনালিজম তো খানিকটা তার মধ্যে পড়ে, কিন্তু মূলত এমপ্রিসিজম, বিজ্ঞান যেভাবে চলে তাকে পজিটিভিজম বলে। তার পদ্ধতি প্রকরণ আছে। প্রথমে অবজারভেশন হলো, তারপরে কন্ট্রোল সিচুয়েশনে অবজারভেশন, তাকে আমরা এক্সপেরিমেন্ট বলি। তারপরে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, তথ্যগুলো কিভাবে সংগ্রহ করবো, সবটাকে নিয়ে আর কি বিজ্ঞানের পদ্ধতি, হ্যাঁ, তাকে বলা হচ্ছে পজিটিভিজম। এখন মূল্যবোধ সম্পর্কিত বিষয়গুলো সেগুলো সবসময় পজিটিভিজম দিয়ে বোঝার চেষ্টা করা যায় না, বা বোঝাটা ঠিক হয় না। তো সেখান থেকেই পজিটিভিজমে বেরিয়ে গিয়ে অনেক পদ্ধতি প্রকরণের কথা বলা হচ্ছে। আর কি কিছু বলবে? তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। এরপরে আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে, একজন বলবেন আর কি একটা বিষয়ের ওপর, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপর। তোমরা একটু থাকবে। উনি বাইরের ইউনিভার্সিটির একজন অধ্যাপক।